হ্যালো এভরিওয়ান, ক্যাম্পাস আয়োজিত আজকের ক্যাম্পটাকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনের হোস্ট হিসেবে থাকছি আমি নুসরাত জাহান। আমি বর্তমানে ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যান্ড প্রজেক্ট সেক্রেটারি হিসেবে আছি এবং আজকের আয়োজনের কো-হোস্ট হিসেবে থাকছি চঞ্চল। গুড ইভিনিং এভরিওয়ান, আমি চঞ্চল রায়, ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট আইটি সেক্রেটারি এবং আজকের অনলাইন ক্যাম্পটকে আমি হোস্ট হিসেবে থাকব। আজকের ক্যাম্পটকের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং ইন অ্যাস্ট্রোনমি। বর্তমান যুগে আমরা অ্যাস্ট্রোনমিতে বা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে মেশিন লার্নিং এর অনেক ব্যবহার দেখে থাকি। সেই বিষয়ে আজকে কথা বলবেন মুনজারিন রেজা আপু। আমাদের সকলের সাথে আজকে যুক্ত আছেন তিনি বর্তমানে টেক্সাস A&M ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমির গ্রাজুয়েট রিসার্চ অ্যান্ড টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মিলেবের একজন ভিজিটিং স্কলার হিসেবে আছেন। আমরা এখন চলে যাবো আপুর কাছে এবং আপুকে অনুরোধ করবো আজকের টপিকটি শুরু করার জন্য। আচ্ছা, শুরু করার আগে আমি একটু বলি যে এখন হচ্ছে বাংলাদেশে অনেক ইনস্টিটিউশনে অ্যাস্ট্রোনমি অর্গানাইজেশন আছে এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়। তো সেগুলো নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় উদ্যোগ এবং সাস্টের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জন্য আমার অনেক অনেক শুভকামনা। আমি রিসেন্টলি টেক্সাস A&M ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমিতে মাস্টার্স কমপ্লিট করেছি এবং এখন হচ্ছে আমি পিএইচডি কন্টিনিউ করছি। তো আমার আজকের টকের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং ইন অ্যাস্ট্রোনমি। তো শুরুতেই যেটা বলা হলো যে এখনকার সময় ডেটা সায়েন্সের একটি ইন্টিগ্রাল পার্ট হচ্ছে মেশিন লার্নিং এবং মেশিন লার্নিং বিভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং প্রবলেম সাকসেসফুলি সলভ করা হয়েছে। তো এটা শুধু অ্যাস্ট্রোনমিতেই না, কিন্তু অ্যাস্ট্রোনমিতে যেহেতু মানে অ্যাস্ট্রোনমির একটা মেজর পার্ট হচ্ছে ডেটা অ্যানালাইসিস, কারণ আমরা বড় বড় সার্ভের তে যে টেলিস্কোপগুলো ইউজ করা হয় সেগুলো থেকে আমরা অনেক অনেক ডেটা পাই খুবই অল্প সময়। সো সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমরা হচ্ছে গ্যালাক্সি স্টার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সো ডেফিনেটলি অ্যাস্ট্রোনমিতে মেশিন লার্নিং এর ভূমিকা অনেক বেশি। তো আমরা তাহলে শুরু করি। আমার আজকের টকটা আমি হচ্ছে ৩ ভাগে ভাগ করেছি। প্রথমে আমি মেশিন লার্নিং এর বেসিক কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো এবং তারপরে হচ্ছে আমার ২টা প্রজেক্টে আমি কিভাবে মেশিন লার্নিং ইউজ করেছি সেটা বলবো। তো প্রথম প্রজেক্টটা হচ্ছে ডার্ক ম্যাটার নিয়ে এবং সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে গ্যালাক্সি ক্লাসিফিকেশন নিয়ে। প্রথমেই বলবো যে মেশিন লার্নিং এর সাথে ট্রেডিশনাল মডেল ফিটিং এর কি ডিফারেন্স। ট্রেডিশনাল মডেল ফিটিং বলতে আমরা এরকম কিছু বুঝি, একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করা যাক যে ট্রেডিশনাল মডেল ফিটিং বলতে আসলে কোনো ইন্ডিপেন্ডেন্ট এবং কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে রিলেশন সেটাই বোঝানো হয় এবং বেশিরভাগ সময় সেটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি যে একজন মানুষের বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স, সেটা ডিপেন্ড করে ২টা ভেরিয়েবলের উপর। খুবই একটা সিম্পলিফাইং কেস চিন্তা করছি। তো সেই ২টা ভেরিয়েবল হচ্ছে প্রতিদিন সেই মানুষটার ক্যালোরি ইনটেক কত এবং সে কতক্ষণ ওয়ার্কআউট করে সেটা। তো এখানে জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জেড দিয়ে আমরা যদি বিএমআই বোঝাই তাহলে এক্স হচ্ছে ডেইলি ক্যালোরি ইনটেক এবং ওয়াই হচ্ছে ডেইলি কতক্ষণ সে ওয়ার্কআউট করছে সেই ডিউরেশনটা। আর এ আর বি আমাদের হচ্ছে মডেল প্যারামিটার। তো এই কাজটা যেভাবে করা হয়, আমরা অনেক মানুষের ডেটা কালেক্ট করি। সেটা হচ্ছে অনেক মানুষের বিএমআই এবং তাদের প্রতিদিনের ওয়ার্কআউট ডিউরেশন এবং প্রতিদিনের ক্যালোরি ইনটেক নিয়ে আমরা হচ্ছে এ আর বির ভ্যালু বের করি। তো এটা যদি আইডিয়াল বা পারফেক্ট মডেল হয় সেক্ষেত্রে কিন্তু যেহেতু এই ইকুয়েশনে জাস্ট ২টা আননোন আছে, সো জাস্ট মানে ২ জনের ডেটা কালেক্ট করে আমাদের এ আর বির ভ্যালুটা বের করতে পারার কথা। বাট রিয়েল লাইফে আসলে যে সিনারিও গুলো আমরা দেখি সেই সিনারিও গুলো এত স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা সম্ভব হয় না।
তো সেই জন্যই আমাদের অনেক মানুষের ডেটা কালেক্ট করতে হবে এবং বেস্ট ফিট বা সবচেয়ে বেশি সংখ্যক ডেটাকে যেটা হচ্ছে প্রপারলি রিপ্রেজেন্ট করে আমরা হচ্ছে সেই ভ্যালিউ, সেই ARB সেই ভ্যালিউগুলা নেই অ্যাকসেপ্টেড মডেল প্যারামিটার হিসাবে। অন্যদিকে মেশিন লার্নিং এ হচ্ছে আমাদের আগে থেকে এরকম কোনো প্রিডিফাইন্ড ইকুয়েশন বা প্রিডিফাইন্ড রিলেশন স্পেসিফিক ফর্মে আমাদের জানা থাকা লাগে না। তো সেটা ডেফিনেটলি একটা বড় অ্যাডভান্টেজ, কারণ হচ্ছে আমরা অনেক নতুন প্রবলেমের ফেস করি প্রতিদিন এবং সবকিছু সম্পর্কে আমাদের আগে থেকে ব্যাকগ্রাউন্ড বা থিওরিটিক্যাল নলেজ যদি থেকেও থাকে, তাও হয়তো সেটা মানে খুবই স্পেসিফিক ফর্মে আমরা একটা ইকুয়েশন লিখবো, এত স্পেসিফিক ফর্মে হয়তো আমাদের নলেজটা থাকে না। তো সেই ক্ষেত্রে মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করা হয় এবং এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে যেটা আগেই বলছিলাম যে এত স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথমেটিক্যাল ওয়েতে আমাদের রিয়েল লাইফ সিনারিওগুলো সাধারণত প্রেজেন্ট করা সম্ভব হয় না। এখন এই ইকুয়েশনটা যদি ax প্লাস by না হয়ে যদি এরকম হয় a e to the power x square plus b ln y divided by y to the power 5 y to the power 2/5, সাথে এরকম আরো হয়তো অনেকগুলো ভেরিয়েবল আছে, তো এরকম ইকুয়েশন সলভ করা অনেক কমপ্লেক্স হয়। সেই জন্য যেটা করা হয় আমরা অনেক অ্যাপ্রক্সিমেশনস ইউজ করি। অ্যাপ্রক্সিমেশনস ইউজ করার জন্য আমরা মডেলটাকে সিম্পলিফাই করে ফেলি, কিন্তু এই সিম্পলিফিকেশনস গুলা করার ফলে যেটা হচ্ছে আমরা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু হারায় ফেলছি। আমরা যদি কোনো ভেরিয়েবল এলিমিনেট করে দেই তাহলে আমরা ওই ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশন সেটা কিন্তু আর দেখতে পাবো না। তো এই সিম্পলিফিকেশন গুলো করার কারণে আমাদের অ্যাকিউরেসিটা অনেক কমে যায়। অন দ্য আদার হ্যান্ড এটা মেশিন লার্নিং এ এটার দরকার হয় না, কারণ মেশিন লার্নিং মডেলগুলো এমনভাবেই কনস্ট্রাক্ট করা যে সেগুলো হচ্ছে আমরা যে ডেটা সেটটা ইনপুট হিসাবে দেই সেটা থেকেই ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা রিলেশন শিখে নিতে পারে। তো এই জন্যই হচ্ছে দুটো মেজর অ্যাডভান্টেজ মেশিন লার্নিং এর ওভার ট্রেডিশনাল মডেল ফিটিং হচ্ছে, একটা ওই ডোমেইন সম্পর্কে আমাদের স্পেসিফিক নলেজ না থাকলেও আমরা কোনো প্রবলেম নিয়ে আগাতে পারি, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো সিম্পলিফিকেশন বা কোনো অ্যাজাম্পশনের কারণে আমরা কোনো ইনফরমেশন লুজ করি না। এবার একটা মেশিন লার্নিং এর খুব একটা ক্লাসিক্যাল প্রবলেমের এক্সাম্পল দেই। বাম দিকে হচ্ছে 4টা ইমেজ দেখতে পাচ্ছি যেগুলো ডগের ইমেজ, এবং ডান দিকে 4টা ক্যাটের ইমেজ দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ডগ ভার্সেস ক্যাট ক্লাসিফিকেশন প্রবলেম। এখানকার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যদি আমাদের মডেলকে কোনো একটা ইমেজ দেই তাহলে মডেল বলে দিতে পারবে যে এটা কি ডগ না ক্যাট। তো কাজগুলো হচ্ছে এরকম স্টেপে আগায়। প্রথমে আমরা 4টা ডগের ইমেজ দিয়ে আমরা বলবো যে এগুলো ডগ, এবং ওই 4টা ক্যাটের ইমেজ দিয়ে আমরা বলবো যে এগুলো হচ্ছে ক্যাট। রিয়েল লাইফে অবশ্যই আমাদের অনেক বেশি ইমেজ দিতে হবে, 4টা দিয়ে কাজ হবে না, কিন্তু প্রসেসটা এটাই। তো মডেলটা যদি প্রপারলি ট্রেইনড হয় তাহলে আমরা নিচে যে স্যাম্পল টেস্ট ইমেজ লেখা সেটাও একটা ডগের ইমেজ, কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে উপরে যে ডগের 4টা ইমেজ আছে ওই ইমেজগুলো কিন্তু নিচের ইমেজগুলার মানে নিচের ইমেজটা কিন্তু ওই উপরের ইমেজগুলার মধ্যে কমন না। এটা একটা নতুন ইমেজ যেটা মডেল দেখছে, কিন্তু মডেল যদি প্রপারলি ট্রেইনড হয় তাহলে নিচের ইমেজটা দেখানোর পরে মডেল বলতে পারবে যে এটা ডগের ইমেজ এবং এটা ক্যাটের ইমেজ না। তো এই প্রসেসটাতে হচ্ছে আমি জাস্ট ইমেজগুলো দিয়ে আমি ডগ আর ক্যাট বলে দিচ্ছি যে কোনটা ডগ কোনটা ক্যাট, মানে ইন আদার ওয়ার্ডস আমি জাস্ট ইনপুট আর আউটপুটটা বলে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু লার্নিং প্রসিডিওরটা বলছি না যে কিভাবে ডগ থেকে ক্যাটকে আইডেন্টিফাই করা যায়, এটা কিন্তু আমি বলছি না। তো মডেলগুলোর মধ্যে এরকম অ্যালগোরিদম থাকে যে অ্যালগোরিদমগুলো দ্বারা মডেল নিজেই মানে বুঝে নেয় যে কোনটা ডগ এবং কোনটা ক্যাট। তো অবভিয়াসলি রিয়েল লাইফে কোনো মডেলের অ্যাকিউরেসি 100% হওয়ার সম্ভব না, কিন্তু যদি অ্যাকিউরেসিটা 100-এর কাছাকাছি হয় তখন আমরা মডেলটাকে বলতে পারি যে এটা একটি রিলায়েবল মডেল। এবার হচ্ছে মেশিন লার্নিং এর দুইটা বেসিক ক্লাসিফিকেশন দেখব, একটা হচ্ছে সুপারভাইজড আর একটা হচ্ছে আনসুপারভাইজড। তো আমি যে দুটো এক্সাম্পলের কথা বললাম, বিএমআইটা যদিও আমি ট্রেডিশনাল মডেল ফিটিং দিয়ে বলেছি, বাট ওটা মেশিন লার্নিং দিয়েও চিন্তা করা যায়। তো বিএমআই বা ডগ ভার্সেস ক্যাট ক্লাসিফিকেশনটাকে আমরা হচ্ছে সুপারভাইজড বলবো। সুপারভাইজড আর আনসুপারভাইজড এর ডিফারেন্সটা আসে আউটপুট থেকে। তো আমাদের যদি হচ্ছে
আমরা হচ্ছে প্রথমে সুপারভাইজডটা একটু দেখি আর একটু ডিটেলসে। তো সুপারভাইজড মেশিন লার্নিং মডেলে আমাদের ফিচার্সগুলো থাকবে হচ্ছে, ফিচার্স মানে হচ্ছে ইনপুট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা দিয়ে আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে প্রেডিক্ট করার চেষ্টা করি। সো ফিচার্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ইনপুট, এবং লেবেল হচ্ছে আউটপুট ভেরিয়েবল অথবা লেবেলকে হচ্ছে আমরা আউটপুট বলতে পারি, অথবা অথবা আমরা হচ্ছে টার্গেট ভেরিয়েবল বলতে পারি, মানে যেটা আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি। তো সুপারভাইজডের ক্ষেত্রে ফিচার্স বা ইনপুটগুলো হতে পারে হয় ইমেজেস, না হলে নিউমেরিক্যাল ডেটা। তো ইমেজেস মানে হচ্ছে ডগ ভার্সেস ক্যাট ক্লাসিফিকেশন প্রবলেম যেটা দেখলাম, সেখানে ইনপুটগুলো ইমেজ হিসাবে দেই। আর নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে হতে পারে, আমরা যদি বিএমআই প্রবলেমটা মেশিন লার্নিং দিয়ে চিন্তা করি, তাহলে হচ্ছে ক্যালোরি ইনটেক এবং যে ওয়ার্কআউটের ডিউরেশন আছে সেগুলো তো নিউমেরিক্যাল ডেটা হবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুট বা ফিচার্সগুলো হবে নিউমেরিক্যাল। এবং লেবেলের ক্ষেত্রে এটা ক্যাটাগরিক্যাল হতে পারে অথবা নিউমেরিক্যাল ডেটা হতে পারে। তো নিউমেরিক্যাল ডেটা মানে হচ্ছে বিএমআই প্রবলেমে বিএমআই একটা হচ্ছে নাম্বার বা একটা নিউমেরিক্যাল ডেটা। আর ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে আমরা এক্সাম্পল নিতে পারি ডগ ভার্সেস ক্যাট। এখানকার আউটপুটটা কিন্তু কোনো নাম্বার না, এখানকার আউটপুটটা হচ্ছে ডগ একটা ক্যাটাগরি, ক্যাট আর একটা ক্যাটাগরি, এরকম। তো সুপারভাইজড মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো হবে হয় ইমেজেস অথবা নিউমেরিক্যাল ডেটা, এবং আউটপুটগুলো হবে হয় ক্যাটাগরিক্যাল, লেবেল অথবা নিউমেরিক্যাল ডেটা। আনসুপারভাইজডে এরকম কোনো স্পেসিফিক ইনপুট বা আউটপুট থাকে না। তো আনসুপারভাইজড মেশিন লার্নিং এর ইনটিউশনটা আরেকটু কমপ্লেক্স সুপারভাইজডের থেকে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে ক্লাস্টারিং। সে আমাদের কাছে কিছু ডেটা আছে যেখানে হচ্ছে যেগুলো আমরা জানি গ্যালাক্সি এবং স্টার থেকে নেয়া, কিন্তু আমরা জানি না যে কোনটা গ্যালাক্সি এবং কোনটা স্টার। সো আমরা যদি কোনো মডেলে এই ডেটাটা দেই, তখন মডেলের মধ্যে যে বিল্ট ইন ফাংশনস গুলো বা অ্যালগোরিদমস গুলো থাকে, সেগুলো দিয়ে মডেলটা আমরা যদি বলে দেই যে এখানে 2 ধরনের ক্যাটাগরি আছে বা 2 ধরনের ক্লাস আছে, তখন হচ্ছে আমাদের মডেলটার আমরা যে ইনপুট ডেটাটা দিয়েছি সেটাকে 2 ভাগে ভাগ করে দিতে পারার কথা আর কি। এখন এরকম কোনো মানে নিয়ম নাই যে সব সময় হয়তো যে ইউনিভার্সাল ট্রুথ আছে সেটার বেসিসেই মডেলটা 2 ভাগে ভাগ করবে, কারণ মডেলকে তো আর আমরা বলে দিচ্ছি না যে এখানে গ্যালাক্সি বা স্টার আছে। সো মডেলটা হচ্ছে মডেলটার যে বিল্ট ইন ফাংশনস গুলো আছে সেগুলো দিয়ে চেষ্টা করবে যে 2 ধরনের ক্যাটাগরি কিভাবে ডিভাইড করা যায় বা কোন জিনিসটা বেশি ভ্যারি করছে এই ডেটা সেটের উপর। সো সেটার উপর বেস করে মডেল হচ্ছে 2 ভাগে ভাগ করে দিবে। এবং যদি মডেলটা প্রপারলি ওয়ার্ক করে, তাহলে আমরা যেটা চাচ্ছি গ্যালাক্সি ভার্সেস স্টার ক্লাসিফিকেশন, সেটাই হওয়ার কথা। এবং আরেকটা হতে পারে অ্যানোমালি ডিটেকশন, সেটা হচ্ছে কোনো ডেটা সেটের যদি কোনো আউটলায়ার ভ্যালিউ থাকে, সেটা হচ্ছে মডেলটা সেই ডেটাটা অ্যানালাইসিস করে এটা বলতে পারার কথা যে কোন ভ্যালিউস গুলো হচ্ছে আউটলায়ার, বা অন্য যে ডেটা সেটে অন্য যে ভ্যালিউস গুলো আছে সেগুলোর সাথে কোনটার অনেক বেশি ডিফারেন্স। এবার আমরা সুপারভাইজড মেশিন লার্নিংটাকে আবার 2 ভাগে ভাগ করব, এবং এরপর থেকে আমি যা বলবো আজকে সবই হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং নিয়ে। তো সুপারভাইজড মেশিন লার্নিং আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাসিফিকেশন এবং আরেকটা হচ্ছে রিগ্রেশন। তো সুপারভাইজড এবং আনসুপারভাইজড এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে সুপারভাইজডে আমাদের স্পেসিফিক ইনপুট আর আউটপুট থাকে, যেটা আনসুপারভাইজডে থাকে না। এখন স্পেসিফিক যে ইনপুট আর আউটপুট গুলো থাকে, তো সেটার আউটপুট গুলার উপর বেস করে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন এই 2 ভাগে আমরা ভাগ করতে পারি। তো রিগ্রেশন মানে হচ্ছে আমাদের যে আউটপুটটাকেই টার্গেট ভেরিয়েবল বলা হয়, সেটা একটা কন্টিনিউয়াস ভ্যালিউ। সো আমরা যদি বিএমআই চিন্তা করি এবং হেলদি বিএমআই যদি বলি যে সে 19 থেকে 23, তাহলে একজন মানুষের বিএমআই কিন্তু 19 থেকে 23 মধ্যে যে কোনো ভ্যালিউ অ্যাজিউম করতে পারে, যে কোনো ভ্যালিউ হতে পারে। এটা 20.2 হতে পারে, এটা 22.478 হতে পারে, 19.224 হতে পারে। সো একটা স্পেসিফিক রেঞ্জে যে কোনো ভ্যালিউ যদি নিতে পারে আউটপুটটা, সেটা হচ্ছে রিগ্রেশন বলে।
তো এটার এক্সাম্পল হতে পারে আমরা যদি ডার্ক ম্যাটারের ম্যাস এস্টিমেট করি, ম্যাস তো যে কোনো ভ্যালু হতে পারে একটা স্পেসিফিক রেঞ্জে আর কি, অথবা আমরা যদি রেড শিফট বের করতে চাই, সে রেড শিফট হচ্ছে 0 থেকে 5 এর মধ্যে আমরা মডেলে দিচ্ছি, সো 0 থেকে 5 এর মধ্যে যে কোনো 2 ডেসিমাল 3 ডেসিমাল যে কোনো নাম্বার হতে পারে এর মধ্যে। অন দ্য আদার হ্যান্ড ক্লাসিফিকেশন হচ্ছে ডিসক্রিট টার্গেট ভেরিয়েবল বলা হয়, বা ক্যাটাগরিক্যাল লেবেলস গুলা, যেমন ডগ ভার্সেস ক্যাট, সেখানে আউটপুট গুলা ইদার ডগ না হলে ক্যাট হবে, মানে এই দুইটার যে কোনো একটা, যেহেতু স্পেসিফিক কিছু ভ্যালিউস নিতে পারে এই জন্যই এটাকে ডিসক্রিট বলা হয়, ডগ বা ক্যাটের মাঝখানে কিছু হবে না। তো এটার আরো এক্সাম্পল হতে পারে স্টার ভার্সেস গ্যালাক্সি ক্লাসিফিকেশন, যেখানে আমাদের আউটপুট গুলা হবে ইদার স্টার অথবা গ্যালাক্সি। বা যদি আমরা সুপারনোভার টাইপ নিয়ে কাজ করি, সুপারনোভার কিছু টাইপ হয়, যেমন টাইপ 1A 1B টাইপ 2, তো সেই ক্ষেত্রে আমাদের আউটপুট হচ্ছে জাস্ট তিনটাই হতে পারে, 1A 1B অথবা 2। সো ক্লাসিফিকেশনে কিছু স্পেসিফিক টাইপ থাকবে আউটপুটের, রিগ্রেশনে একটা স্পেসিফিক রেঞ্জে যে কোনো ভ্যালিউ নিতে পারে আমাদের আউটপুট ভেরিয়েবলটা। এবার আসি আমরা যে এই যে মডেলটাকে ট্রেন করব, আমরা যে ডেটা সেটটা ইনপুট হিসাবে দিব, সেই ডেটা সেটটা সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, একটা ট্রেনিং সেট, একটা ভ্যালিডেশন সেট এবং একটা হচ্ছে টেস্ট সেট। ট্রেনিং সেট দিয়ে মডেল প্যারামিটারগুলো ডিটারমিন করা হয়, ভ্যালিডেশন সেট দিয়ে মডেল হাইপার প্যারামিটারগুলো বের করা হয়। তো মডেল প্যারামিটার এবং মডেল হাইপার প্যারামিটার কি সেটা আরো ডিটেলসে নেক্সট স্লাইডে বলবো। এবং টেস্ট সেট যে থাকে, টেস্ট সেটটা দিয়ে আমরা কিন্তু মডেলটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারি না, টেস্ট সেটটা দিয়ে শুধু দেখা হয় যে মডেলটা কেমন পারফর্ম করছে। যেহেতু মডেলটা কনস্ট্রাক্ট করা হয় ট্রেনিং সেট এবং ভ্যালিডেশন সেট দিয়ে, টেস্ট সেটটা মডেলটা যখন ফর্ম করা হয় বা বিল্ড করা হয় তখন টেস্ট সেটটা ইউজ করা হয় না। তো টেস্ট সেটটাকে আনসিন ডেটা বলে, কারণ মডেলটা যখন ফর্ম করা হয়েছে তখন মডেল টেস্ট সেটটা দেখেনি, এবং আনসিন ডেটার উপর মডেলের যে পারফরমেন্স সেটাই হচ্ছে মানে আনবায়াসড পারফরমেন্স। তো এই জন্য টেস্ট সেট দিয়ে আমরা হচ্ছে জাস্ট মডেলটার পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারি। যদি ডিফারেন্ট মডেল থাকে আমাদের কাছে, আমরা কোন মডেলটা ভালো পারফর্ম করছে সেটা হচ্ছে আমরা টেস্ট সেট ইউজ করে বলতে পারি যে কোনটা হচ্ছে কম্পারেটিভলি বেটার। তো এখানে আরেকটা কথা বলি যে আমার যে ডেটা সেটটা থাকবে সেটার কতগুলো স্যাম্পল নিয়ে আমি ট্রেনিং সেট কনস্ট্রাক্ট করব, কতগুলো নিয়ে ভ্যালিডেশন করব, কতগুলো নিয়ে টেস্ট সেট করব, এটা ফিক্সড কোনো মানে বাধা ধরা নিয়ম নেই, কারণ এটা ডিপেন্ড করে আমাদের কাছে কত ডেটা আছে, আমাদের ডেটাগুলো কেমন, আমাদের প্রবলেমটা কেমন, সেরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমি জাস্ট একটা রাফ অ্যাপ্রক্সিমেশন দিচ্ছি, এটা যে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এরকম না, কিন্তু এটা মানে অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা টোটাল ডেটা সেটের 70% দিয়ে ট্রেন করতে পারি, 20% দিয়ে ভ্যালিডেট করতে পারি এবং লাস্ট 10% দিয়ে টেস্ট করতে পারি। এবার আসি মডেল প্যারামিটার এবং মডেল হাইপার প্যারামিটার গুলো কি। তো এটার আমরা যদি এক্সাম্পল দিয়ে শুরু করি তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। আমরা দুইটা মডেল চিন্তা করছি, মডেল 1 হচ্ছে y ইকুয়ালস টু ax প্লাস bx স্কোয়ার, মডেল 2 হচ্ছে y ইকুয়ালস টু ax প্লাস bx স্কোয়ার প্লাস cx কিউব। y হচ্ছে আমাদের আউটপুট যেটা আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি এবং x হচ্ছে আমাদের একমাত্র ইনপুট ভেরিয়েবল। এখন আমরা জানি যে এই রিলেশনশিপটা সেকেন্ড বা থার্ড অর্ডার পলিনোমিয়াল ফলো করতে পারে। তো এই যে ডিগ্রি অফ পলিনোমিয়াল যেটা 2 বা 3, সেটা হচ্ছে আমাদের মডেল হাইপার প্যারামিটার, এবং এ আর বি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আর থার্ড অর্ডারের ক্ষেত্রে এ বি আর সি এগুলো হচ্ছে মডেল প্যারামিটার। তো প্যারামিটার আর হাইপার প্যারামিটারটা খুব ইজিলি কিভাবে বোঝা যায়, এ বি বা এ বি সি এগুলো কিন্তু মডেলটার একটা পার্ট, মানে আমরা এই ইকুয়েশনটা লিখতেই পারতাম না যদি না আমরা এবিসি ইউজ করতাম। সো যেগুলো ছাড়া আমরা মডেলটাকে ডিফাইনই করতে পারবো না সেগুলো হচ্ছে মডেল প্যারামিটার, সেগুলোকে বলা হয় পার্ট অফ দ্য মডেল। এবং যে ডিগ্রি অফ পলিনোমিয়াল আছে সেটা কিন্তু আমাদের এক্সটার্নাল টু দ্য মডেল, মানে ডিরেক্টলি ইকুয়েশনে কিন্তু আমরা 2 বা 3 এটা বলছি না, আমরা সেটা ইউজ করে ইকুয়েশনটা লিখছি বাট ডিরেক্টলি ইকুয়েশনে সেটা আসছে না, এজন্য এটাকে বলা হয় এক্সটার্নাল টু দ্য মডেল। তো যেহেতু মডেল প্যারামিটারগুলো পার্ট অফ দ্য মডেল, এই জন্য ট্রেনিংয়ের সময় এই প্যারামিটারসগুলোর ভ্যালিউ সেট হয়ে যায় এবং এই প্যারামিটারসগুলোর ভ্যালিউ আসলে ট্রেন্ড মডেলের সাথে সেভ করা হয়ে থাকে, কারণ এগুলো তো পার্ট অফ দ্য মডেল।
বাট এই যে হাইপার প্যারামিটারগুলোর কথা বলছি, হাইপার প্যারামিটারগুলো যেহেতু মডেলের ইন্টারনাল পার্টের কোনো অংশ না, এজন্য এই ভ্যালুগুলো কখনো মডেলের সাথে সেট করা হয় না। এবং এই ভ্যালিউসগুলো হচ্ছে ভ্যালিডেশন সেট দ্বারা ইউজার ডিফাইন করে। মডেল যে প্যারামিটারগুলো আছে এ আর বি, এগুলো কিন্তু ইউজার ডিফাইন করে দিতে পারে না। আমি যে ডেটা সেটটা দিব মডেলকে, মডেল হচ্ছে সেই ডেটা সেট থেকে মডেল প্যারামিটারগুলোর ভ্যালুটা লার্ন করে নিবে। আমি কিন্তু অ্যাজ অ্যান এক্সটার্নাল ইউজার আমি কখনোই বলতে পারবো না এর ভ্যালু এটা হবে, বির ভ্যালু এটা হবে। বাট অন দ্য আদার হ্যান্ড ইউজার ডিফাইন করে দেয় হাইপার প্যারামিটারসগুলোর ভ্যালু কি হবে। তো এই কাজটা এভাবে করা হয়, প্রথমে আমি ট্রেনিং সেট ইনপুটে দিব মডেল হিসাবে এবং আমি বলে দেব যে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ফিট করতে। তো মডেল তখন ওই ডেটা সেটের উপর বেস করে এ আর বির ভ্যালুটা ডিটারমিন করবে। তারপর আমি একই অ্যালগোরিদমটা আবার চালাবো, বাট এবার আমি বলবো একটা থার্ড অর্ডার পলিনোমিয়াল ফিট করতে। তো আমি যখন এটা বলছি যে থার্ড অর্ডার পলিনোমিয়াল ফিট করার জন্য, তখন মডেল এ বি আর সি এই তিনটার ভ্যালু ফিক্স করে ফেলবে। আমাদের কাছে এখন দুইটা মডেল আছে, মডেল 1 এবং মডেল 2। এখন আমি এই দুইটা মডেলটাকে টেস্ট করব ভ্যালিডেশন সেট দিয়ে। ভ্যালিডেশন সেটও কিন্তু ট্রেনিং এর সময় মডেল দেখেনি, সো এটাও আনসিন ডেটা। আমি হচ্ছে আমার যে দুটো মডেল আছে দুটোই আমি ভ্যালিডেশন সেট দিয়ে টেস্ট করব, এবং যেটাতে আমি অ্যাকিউরেসি বেশি পাবো নর্মালি আমি সেটাই আমার ফাইনাল মডেল হিসাবে সেট করব। সো মডেল প্যারামিটারগুলো হচ্ছে মডেলের একটা পার্ট, এটা মডেল নিজেই এই ভ্যালিউসগুলো ডিটারমিন করে, ইউজারের এখানে কোনো হাত মানে নাই। আর হাইপার প্যারামিটারের ক্ষেত্রে হচ্ছে আমাদের মাল্টিপল টাইমস রান করতে হয় ডিফারেন্ট হাইপার প্যারামিটার সেটিংসের জন্য, যেগুলো ইউজারই দিয়ে দেয়, এবং ফাইনালি ভ্যালিডেশন সেট দ্বারা ডিটারমিন করা হয় যে আমরা কোন হাইপার প্যারামিটারসগুলো ইউজ করব। তো এই যে হাইপার প্যারামিটার টিউনিং বা এই যে হাইপার প্যারামিটারগুলো যে আমরা ফিক্স করব, সেটা কিসের উপর বেস করে ফিক্সড করব? আমাদের নিশ্চয়ই কিছু পার্টিকুলার কিছু প্যারামিটার থাকতে হবে বা পার্টিকুলার কিছু মেট্রিক্স থাকতে হবে, যেটার ভ্যালুর উপর বেস করে আমরা ঠিক করব আমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল না থার্ড অর্ডার পলিনোমিয়াল ফিট করব। তো প্রথমে রিগ্রেশনটা দেখি। রিগ্রেশনের ক্ষেত্রে পারফরমেন্স মেট্রিক্স আরো অনেক হতে পারে, আমি কমনলি ইউজড দুটোর এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর, ওয়াই হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল বা ট্রু ভ্যালিউস গুলো আছে সেগুলো, এবং ওয়াই বার এগুলো হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। তো প্রত্যেকটা টেস্ট স্যাম্পলের জন্য আমরা যদি ট্রু ভ্যালু থেকে প্রেডিক্টেড ভ্যালুটা মাইনাস করে অ্যাবসোলিউট ভ্যালু নেই, এরকম সবগুলো যোগ করে যতগুলো টেস্ট স্যাম্পল আছে সেটা দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাবো মিন অ্যাবসোলিউট এরর। আর মিন স্কোয়ার এররের ক্ষেত্রে আমরা অ্যাবসোলিউট ভ্যালু না নিয়ে আমরা হচ্ছে এররগুলোকে স্কোয়ার করব। এখন কোনটা ইউজ করব বা অন্য কোনোটা, এই দুটো না ইউজ করে অন্য কোনোটা ইউজ করব কিনা সেটা হচ্ছে ডিপেন্ড করে যে আমরা কি চাচ্ছি, আমাদের আউটকাম কি সেটার উপরে। তো আমাদের যদি এটা আমরা চাই যে কোনো আউটলায়ার থাকতে পারবে না, বা আমাদের যদি ট্রু ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে অনেক বেশি ডিফারেন্স কোনো স্যাম্পলের মধ্যেই আমরা চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা মিন স্কোয়ার এররটা ইউজ করতে পারি। কারণ এটার ক্ষেত্রে হচ্ছে যে এররগুলো অনেক বেশি, সেগুলো স্কোয়ার করার জন্য এগুলো আরো বেশি বড় মনে হবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমাদের কয়েকটা আউটলায়ার থাকলে প্রবলেম না হয়, বাট আমরা সব এররগুলোকে একইভাবে ওয়েট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মিন অ্যাবসোলিউট এররটা ইউজ করতে পারি। তো এটা গেল রিগ্রেশনের কথা। এবার আমরা আসি ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে। ক্লাসিফিকেশনে যেহেতু আমাদের আউটপুটগুলো কোনো পার্টিকুলার নাম্বার না, সো আমরা ওরকম মিন স্কোয়ার্ড এরর বা মিন অ্যাবসোলিউট এরর তো ক্যালকুলেট করতে পারবো না। তো লেফট সাইডে যে মেট্রিক্সটা দেখা যাচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিউস প্রেডিক্টেড ভ্যালিউস দিয়ে, এটাকে আমাদের বলা হয় কনফিউশন মেট্রিক্স। তো কনফিউশন মেট্রিক্সে এটা হচ্ছে আমরা যদি দুইটা ক্লাস চিন্তা করি, সেটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট কেস, তো সেটা দিয়ে আমরা কনফিউশন মেট্রিক্সটা বোঝাই। যে হরাইজন্টাল রোজ গুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিউস, এবং যে ভার্টিক্যাল কলামস গুলো আছে সেগুলো হচ্ছে প্রেডিক্টেড ভ্যালিউস। তো একদম বাম দিকে উপরে টিপি লেখা আছে, টিপি মানে হচ্ছে ট্রু পজিটিভ। তো আমরা যদি ডগ ভার্সেস ক্যাট প্রবলেমটা আবার চিন্তা করি, যে কোনো একটাকে আমরা পজিটিভ বলতে পারি,
তো ধরা যাক যে আমরা হচ্ছে ক্যাটকে পজিটিভ বলছি এবং তাহলে ডগকে বলবো নেগেটিভ। তো টিপি মানে হচ্ছে আমাদের টেস্ট স্যাম্পলটা অ্যাকচুয়ালি ক্যাট এবং মডেলও এটাকে ক্যাটই বলছে। সো আমাদের স্যাম্পলটা অ্যাকচুয়ালি যেটা মডেলের প্রেডিকশনটাও কারেক্ট, সেটা হচ্ছে ট্রু পজিটিভ। তার ডান দিকে আছে ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে হচ্ছে টেস্ট স্যাম্পলটা অ্যাকচুয়ালি ডগ কিন্তু মডেল সেটাকে ক্যাট বলছে, সেটা হচ্ছে ফলস পজিটিভ। আর ট্রু পজিটিভের নিচে যদি যাই সেটা হচ্ছে ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ মানে হচ্ছে ইমেজটা অ্যাকচুয়ালি ক্যাটের কিন্তু মডেল এটাকে ডগ বলছে, সো মডেল এটাকে নেগেটিভ বলছে বাট এটা আসলে ভুল। এবং ট্রু নেগেটিভ একদম লাস্টের যে এলিমেন্টটা আছে, ট্রু নেগেটিভ মানে হচ্ছে ইমেজটা অ্যাকচুয়ালি ডগের এবং মডেলও এটাকে ডগই বলছে। সো গ্রিন মানে হচ্ছে প্রেডিকশনটা কারেক্ট, রেড মানে হচ্ছে প্রেডিকশনটা ভুল। তো এই টিপি, এফপি, এফএন, টিএন এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের কিছু নাম্বার থাকবে। সে আমাদের টেস্ট স্যাম্পলে হয়তো 10টা ক্যাট আছে যার মধ্যে মডেল 7টাকে ক্যাট হিসাবে ক্লাসিফাই করছে, তো সেই জন্য আমাদের টিপির জায়গায় 7 বসবে। তারপর বাকি 3টা ক্যাটকে মডেল যদি ডগ বলে তাহলে সেটা হবে ফলস নেগেটিভ, সো এফএন এর জায়গায় হচ্ছে 3 বসবে। তো এরকম টিপি, এফপি, এফএন, টিএন এই 4 জায়গায় হচ্ছে আমাদের 4টা সংখ্যা বসবে এবং এগুলো দিয়ে আমরা হচ্ছে প্রিসিশন, রিকল, এফ স্কোর এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। তো প্রিসিশন, রিকল, এফ স্কোর এগুলো হচ্ছে বা F1 স্কোর এগুলো হচ্ছে একটা পার্টিকুলার ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল। সে আমরা যদি ক্যাট নিয়ে চিন্তা করি তাহলে প্রিসিশন হচ্ছে ট্রু পজিটিভ, যে কয়টা ট্রু পজিটিভ হবে এটাকে ডিভাইড করতে হবে ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভের সামেশন হিসাবে। তো প্রিসিশন, রিকল এগুলো হচ্ছে ডিফারেন্ট জিনিস মেজার করে এবং সবগুলোকে আমরা পারফরমেন্স মেট্রিক্স হিসাবে ইউজ করতে পারি ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে। বেটার অ্যাপ্রোচ হচ্ছে F1 ইউজ করা, কারণ F1 এ প্রিসিশন এবং রিকল দুটো জিনিসই ইনক্লুডেড। আর অ্যাকিউরেসি মানে হচ্ছে অ্যাকিউরেসি কোনো পার্টিকুলার ক্লাসের জন্য না, এটা ওভারঅল অ্যাকিউরেসি। সো ওভারঅল যতগুলো কারেক্ট প্রেডিকশন আছে ক্যাট এবং ডগের সেইটাকে আমি ডিভাইড করব টোটাল নাম্বার অফ টেস্ট স্যাম্পলস দিয়ে। এবার আমি 2 ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার অনেকটা হিউম্যান ব্রেইনকে রেপ্লিকেট করে। এখানে ইনপুট লেয়ার থাকে একটা, আউটপুট লেয়ার থাকে একটা এবং হিডেন লেয়ারের সংখ্যা যে কোনো হতে পারে, 1টা 2টা 3টা আরো অনেক বেশিও হতে পারে। তো কয়টা হিডেন লেয়ার ইউজ করব সেটা ডিপেন্ড করে আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটির উপর। যে সার্কেলগুলো আছে এগুলো বলা হয় নিউরন। তো ইনপুট এবং আউটপুট লেয়ারের নাম্বার অফ নিউরন কিন্তু ফিক্সড। ইনপুট লেয়ারের নাম্বার অফ নিউরন হচ্ছে আমরা যদি স্টার ভার্সেস গ্যালাক্সি ক্লাসিফিকেশনটা চিন্তা করি, আমরা এক একটা গ্যালাক্সির জন্য আমরা যদি 8টা ম্যাগনিটিউড ইনপুট দিচ্ছি, তো প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমাদের 8টা ডেটা আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুট লেয়ারে 8টা নিউরন থাকবে। ইনপুট লেয়ারে নাম্বার অফ নিউরন হচ্ছে আমাদের এক একটা স্যাম্পলের জন্য কতগুলো ডেটা আছে। আউটপুট লেয়ার হচ্ছে আমরা কতগুলো জিনিস প্রেডিক্ট করতে যাচ্ছি। যদি স্টার ভার্সেস গ্যালাক্সি হয় তাহলে আউটপুট লেয়ারে একটাই নিউরন থাকবে, কারণ আমাদের আউটপুট লেয়ার জাস্ট বলবে এটা স্টার নাকি এটা গ্যালাক্সি। অন দ্য আদার হ্যান্ড আমরা চাইলে একসাথে 2টা জিনিসও প্রেডিক্ট করতে পারি। সে আমরা হয়তো ডার্ক ম্যাটারের ম্যাস আর রেডিয়াস বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে ম্যাসের জন্য একটা নিউরন, রেডিয়াসের জন্য আরেকটা নিউরন, সো আমাদের আউটপুট লেয়ারে 2টা নিউরন থাকবে। আর হিডেন লেয়ারে নাম্বার অফ নিউরন এটা ইউজার ফিক্স করে দেয়। সো কতগুলো আমরা হিডেন লেয়ার ইউজ করব, কতগুলো নিউরন ইউজ করব আমরা এক একটা হিডেন লেয়ারে, এগুলো কিন্তু হাইপার প্যারামিটার, এগুলো ইউজার ডিফাইন করে দেয়। তো ইউজার কিভাবে ডিফাইন করে, এগুলোর ডিফারেন্ট কম্বিনেশনের জন্য মডেলটা চালায়, দেখে যে কোনটার জন্য ভ্যালিডেশন অ্যাকিউরেসি বেশি আসছে। এবার আমরা একটু এটার যে ম্যাথমেটিক্সটা আছে সেটা একটু খুবই বেসিক টার্মসে দেখি। প্রথম হিডেন লেয়ারের আউটপুট ভেক্টরটাকে আমরা যদি x1 বলি, মানে হচ্ছে প্রথম হিডেন লেয়ার থেকে যে ডেটাগুলো বের হচ্ছে সেটাকে আমরা x1 ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি।
তো x1 এর ডিমেনশন হবে, আমরা যদি এই পিকচারটা ইমেজ করি তাহলে 5টা, কারণ 5টা নিউরন আছে প্রথম হিডেন লেয়ারে, সো যে ভেক্টরটা বের হবে সেখানে 5টা কম্পোনেন্ট থাকবে। x0 হচ্ছে প্রথম হিডেন লেয়ারে যে ইনকামিং ভেক্টরটা ছিল সেইটা। w1 হচ্ছে একটা ওয়েট ম্যাট্রিক্স। তো সে আমাদের আমরা যদি ইন্ডেক্সগুলো মানে সাবস্ক্রিপ্টগুলো ফর দ্য টাইম বিং ভুলে যাই, সে আমরা ওয়েট ম্যাট্রিক্সটা w দিয়ে ডিনোট করছি এবং ভেক্টরটাকে x দিয়ে ডিনোট করছি। তাহলে wx মানে হচ্ছে x এর আমরা ধরে নিই দুটো কম্পোনেন্ট আছে, তাহলে হচ্ছে এই ওয়েট ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করার জন্য কি হবে, প্রথম কম্পোনেন্টটা হবে w1 x1 প্লাস w2 x2, আর পরের কম্পোনেন্টটাও এরকম কিছু হবে। তো এটা হচ্ছে মানে ওয়েট ম্যাট্রিক্স মানে হচ্ছে আমরা আমাদের ইনপুটে যে ভেক্টরটা আসছে সেটার এক একটা কম্পোনেন্টকে এক একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে সাম করা হচ্ছে। ইন আদার ওয়ার্ডস এটা হচ্ছে একটা লিনিয়ার কম্বিনেশন হচ্ছে। তো ওয়েট ম্যাট্রিক্স এই কাজটাই করে। আর f1 f2 যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন আরেকটা হচ্ছে হাইপার প্যারামিটার। তো অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা যেতে পারে, যেমন ট্যানজেন্ট, হাইপারবোলিক বা রেলিউ, আরও হতে পারে। তো আমি রেলিউটা একটু বলি। রেলিউ ফাংশনটা কি করে, যদি কোনো পজিটিভ নাম্বার থাকে তাহলে ওটাকে অ্যাজ ইট ইজ রেখে দেয়, যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে ওটাকে 0 বানিয়ে দেয়। তো প্রত্যেকটা তো অ্যাক্টিভেশন ফাংশনটা হচ্ছে একটা হাইপার প্যারামিটার, কিন্তু ওয়েট ম্যাট্রিক্সটা যে আছে এটা কিন্তু মডেল প্যারামিটার। এটা ইউজার বলে দিবে না, এটা হচ্ছে যেই ডেটাগুলো আছে সেগুলোর উপর বেস করে মডেল নিজেই মানে ডিটারমিন করবে যে এই ওয়েটের কম্পোনেন্টগুলোর, এই ওয়েট ম্যাট্রিক্সের কম্পোনেন্টসগুলোর ভ্যালিউস কি হবে। তো প্রত্যেকটা লেয়ার যে আছে প্রত্যেকটা লেয়ারে এই একই কাজ করা হয়, যে ইনকামিং ভেক্টরটা থাকে সেটাকে একটা ওয়েট ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে সেটার উপর একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হয়, করে এটা হচ্ছে পরের লেয়ারে পাস করা হয়। তো ফার্স্ট হিডেন লেয়ারে যা হচ্ছে সেকেন্ড হিডেন লেয়ারেও তাই হচ্ছে, আউটপুট লেয়ারেও তাই হচ্ছে। ইনপুট যে ভেক্টরটা আসছে ওই লেয়ারটাতে সেটাকে একটা ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে তার উপর একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছে। তো সেকেন্ড লাইন এবং থার্ড লাইনে আমি আসলে x1 এবং x2টা ভেঙে লিখেছি, বাট বেসিক্যালি এটাই হয়, ইনপুট ভেক্টরটাকে একটা ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে তার উপর একটা অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করে সেটা পরের লেয়ারে পাস করা হয়। তাহলে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে শুধুমাত্র আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে শুধুমাত্র ওয়েট ম্যাট্রিক্সটা হচ্ছে মডেল প্যারামিটার, বাকি সবকিছুই আমরা এক্সটার্নালি বলে দিতে পারি। সো অ্যাক্টিভেশন ফাংশন, এক একটা কতগুলো হিডেন লেয়ার ইউজ করব, এক একটা হিডেন লেয়ারে কতগুলো নিউরন ইউজ করব, এই সব কিছুই হাইপার প্যারামিটার যেগুলো ইউজার বলে দিতে পারে। এবার আমরা আরেকটা অ্যালগোরিদম নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ডিসিশন ট্রিজ। তো এটা হচ্ছে গাছের মতো স্ট্রাকচার, এজন্যই এটা নাম দেওয়া হয়েছে ডিসিশন ট্রিজ। একদম প্রথমে একটা যে ডিসিশন নোড লেখা আছে এটা হচ্ছে রুট নোড, এবং তারপরও আরো অনেকগুলো ডিসিশন নোড থাকতে পারে, এবং এক ট্রিটা যেখানে শেষ হয় সেটাকে লিফ নোড বলা হয়। লিফ নোড অনেকগুলো থাকতে পারে, বাট লিফ নোড হচ্ছে টার্মিনাল নোড, লিফ নোডের পরে আর কোনো নোড থাকবে না। তো এটা কাজ করে যেভাবে, প্রথমে রুট নোড একটা ফিচারের ভ্যালিউ চেক করে। তো আমাদের বিএমআই প্রবলেমটার ক্ষেত্রে হয়তো প্রথমে চেক করবে যে তার ডেইলি ক্যালোরি, সে ডেইলি কতক্ষণ ওয়ার্কআউট করে। এখানে সাধারণত একটা থ্রেশহোল্ড থাকে, মানে এটার আনসার ইয়েস বা নো হবে। তো হয়তো থ্রেশহোল্ডটা এরকম থাকতে পারে যে সেই মানুষটা কি প্রতিদিন 30 মিনিটসের বেশি ওয়ার্কআউট করে না কম। তো যদি বেশি ওয়ার্কআউট করে তাহলে আমরা এরপর অন্য কিছু চেক করব, যদি কম ওয়ার্কআউট করে সেক্ষেত্রে আমরা হয়তো অন্য কিছু চেক করব। মানে এটা হচ্ছে ডিসিশন নোডের, এক একটা ডিসিশন নোডের উপর বেস করে ডিটারমিন করা হয় যে আমরা তারপর কি জিনিস, তারপর আমরা কোন ফিচারটা চেক করব। তো এটা একটা এক্সাম্পল দিলে হয়তো একটু ক্লিয়ার হবে। এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল। তো এখানে হচ্ছে চেক করা হচ্ছে একজন মানুষ ফিট নাকি আনফিট। প্রথমে চেক করা হচ্ছে তার এজ কি 30 থেকে বেশি নাকি কম। যদি বেশি হয় সেই ক্ষেত্রে চেক করা হবে যে সে কি এক্সারসাইজ করে নাকি না। যদি এক্সারসাইজ করে তাহলে সে ফিট, আদারওয়াইজ আনফিট। অন দ্য আদার হ্যান্ড তার এজ যদি 30-র কম হয় তখন আর আমরা এক্সারসাইজের ক্ষেত্রে এক্সারসাইজ নিয়ে কোয়েশ্চেন করব না, তখন আমরা দেখব সে কি অনেক বেশি জাঙ্ক ফুড খায় কিনা। যদি অনেক বেশি জাঙ্ক ফুড খায় তাহলে সে আনফিট, আদারওয়াইজ সে ফিট। এখন আমাদের ক্ষেত্রে এই যে এজ 30 ঠিক আছে, এটা একটা নিউমেরিক্যাল, মানে এটা একটা নিউমেরিক্যাল থ্রেশহোল্ড, বাট লট অফ জাঙ্ক ফুড আর এক্সারসাইজ আমাদের যেহেতু ফিচারগুলো সব হবে নাম্বার বা নিউমেরিক্যাল ডেটা,
সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের প্রবলেমটা মানে এক্সপ্লেইন করতে চাই এই ফিগার দিয়ে, তাহলে এক্সারসাইজের জায়গায় আমরা বলতে পারি যে সে কি 30 মিনিটসের বেশি এক্সারসাইজ করে না কম। সো বেশি এক্সারসাইজ করলে আমরা বলতে পারি সে ফিট, আদারওয়াইজ আনফিট। সিমিলারলি লট অফ জাঙ্ক ফুডের জায়গায় আমরা এই বক্সে বলতে পারি তার ডেইলি ক্যালোরি ইনটেক কত। যদি একটা পার্টিকুলার ভ্যালিউর চেয়ে বেশি হয় তাহলে আমরা বলতে পারি সে আনফিট, আদারওয়াইজ সে ফিট। বা এই ক্ষেত্রে আমরা হয়তো একটা রেঞ্জ বলবো যে তার ডেইলি ক্যালোরি ইনটেক কি এত থেকে এতর মধ্যে কিনা, যদি হয় তাহলে ফিট, আদারওয়াইজ সে আনফিট। সো বেসিক্যালি আমাদের সবগুলোই হচ্ছে মানে নাম্বার দিয়ে আমরা ডিটারমিন করবো যে এই নাম্বারটা কি এর থেকে বেশি নাকি কম। প্রত্যেকটা ডিসিশন নোটে আমাদের এটাই থাকবে। তো এটা ছিল মেশিন লার্নিং এর বেসিক্স। এবার আমি আমার প্রজেক্টগুলো নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে ডার্ক ম্যাটার নিয়ে। তো ডার্ক ম্যাটার নিয়ে হয়তো সবারই কম বেশি ধারণা আছে। ডার্ক ম্যাটার হচ্ছে অ্যাস্ট্রোনমির অনেক বড় একটা মিস্ট্রি। তো আমরা ডার্ক ম্যাটার হচ্ছে আমাদের টোটাল ইউনিভার্সের যে ম্যাটার এনার্জি কন্টেন্ট আছে তার 26%ই ডার্ক ম্যাটার। এবং আমরা যদি শুধু ম্যাটার চিন্তা করি, মানে ডার্ক এনার্জিটা বাদ দিই, তাহলে 85%ই হচ্ছে ডার্ক ম্যাটার। ম্যাটার বলতে হচ্ছে যেটা গ্র্যাভিটেশনালি অ্যাট্রাক্ট করে সেটাকেই ম্যাটার বলা হচ্ছে। তো আর নর্মাল ম্যাটার বলতে হচ্ছে আমরা যেগুলো সম্পর্কে জানি। ডার্ক ম্যাটার সম্পর্কে আমাদের ধারণা এখন অনেক কম। নর্মাল ম্যাটার মানে হচ্ছে আমরা যেগুলো এভরিডে লাইফে এনকাউন্টার করি অথবা যেগুলো জানি, যেমন ল্যাপটপ, ফার্নিচার বা ডিস্ট্যান্ট গ্যালাক্সি, স্টার, এসব কিছুই নর্মাল ম্যাটারের মধ্যে ইনক্লুডেড। তো নর্মাল ম্যাটারের থেকে ডার্ক ম্যাটার যেহেতু অনেক বেশি, এই জন্য আমাদের ইউনিভার্সে যে লার্জ স্কেল স্ট্রাকচারস গুলো আছে, যেমন গ্যালাক্সি বা গ্যালাক্সি ক্লাস্টার্স, এগুলোর ফরমেশন বা ইভলিউশনের উপর এগুলোর ফরমেশন এবং ইভলিউশনটাকে ডার্ক ম্যাটার অনেক স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে। সো আসলে মানে ডার্ক ম্যাটার সম্পর্কে, মানে ইউনিভার্স সম্পর্কে বুঝতে বা এই লার্জ স্কেল স্ট্রাকচার গুলো সম্পর্কে বুঝতে আমাদের ডার্ক ম্যাটার সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এটাকে ডার্ক বলা হয় কারণ এটা ডিরেক্টলি অবজার্ভ করা যায় না। আমরা যেই ওয়েভলেন্থের টেলিস্কোপই ইউজ করি না কেন, ডার্ক ম্যাটার ডিরেক্টলি ডিটেক্ট করা যায় না। তো এই প্রজেক্টটা করার মানে যেই মেইনলি যে কোয়েশ্চেনটা আমি অ্যাড্রেস করতে চেয়েছি সেটা হচ্ছে, বেরিয়ন্স বলতে আমরা বুঝি যেগুলো প্রোটন বা নিউট্রন দ্বারা তৈরি, সেই সব কিছুই হচ্ছে অর্ডিনারি ম্যাটার বা নর্মাল ম্যাটার যেগুলো বলছিলাম, এবং সেগুলো ডিরেক্টলি অবজার্ভ করা যায়। তো আমরা যেহেতু বেরিয়নিক ম্যাটারগুলো অবজার্ভ করতে পারি কিন্তু ডার্ক ম্যাটার অবজার্ভ করতে পারি না, তো আমরা কি বেরিয়নিক ম্যাটারগুলো অবজার্ভ করে ডার্ক ম্যাটার প্রপার্টি সম্পর্কে কি আমরা কিছু মানে ধারণা করতে পারি কিনা? তো এই যেই বেরিয়নিক অবজেক্টস গুলো ইউজ করা হয়েছে এই স্টাডির ক্ষেত্রে, তার মধ্যে আছে স্টার, গ্যাস এবং ব্ল্যাক হোল, যেগুলো সবই হচ্ছে গ্যালাক্সিতে থাকে। তো এটাই মূল কোয়েশ্চেন যে স্টার, গ্যাস এবং ব্ল্যাক হোলের অবজারভেবল প্রপার্টি ইউজ করে আমরা ডার্ক ম্যাটারের প্রপার্টিস গুলো বের করতে পারি কিনা মেশিন লার্নিং দিয়ে। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের সবসময় ডেটা সেট লাগবে। তো আমি এই ক্ষেত্রে ইউজ করেছি ইগল সিমুলেশনস এর ডেটাগুলো। ইগল সিমুলেশনস হচ্ছে কসমোলজিক্যাল হাইড্রোডাইনামিক্যাল সিমুলেশনস। কসমোলজিক্যাল সিমুলেশনসে যেটা করা হয়, ইউনিভার্সের ইনিশিয়াল কন্ডিশনস গুলো এবং লস অফ ফিজিক্স গুলো ইনপুট হিসাবে দেয়া হয়, এবং আমরা দেখি যে ওভার টাইম ইউনিভার্স কিভাবে বিহেভ করছে, ওভার টাইম কিভাবে স্টার, গ্যালাক্সি ফর্ম করছে, এসব। আর হাইড্রোডাইনামিক্যাল মানে হচ্ছে অনেক কসমোলজিক্যাল সিমুলেশন শুধু গ্র্যাভিটির ইফেক্টটা কনসিডার করে। হাইড্রোডাইনামিক্যাল মানে হচ্ছে গ্র্যাভিটির ইফেক্ট প্লাস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস, এই দুটোই কনসিডার করা হয় এই সিমুলেশনস গুলোর ক্ষেত্রে। তো ইগল সিমুলেশনসে আমাদের বেরিয়নিক এবং ডার্ক ম্যাটার দুটো প্যারামিটারসই আছে। আর আরো স্পেসিফিক্যালি যদি বলি, আমরা দেখতে চেয়েছি যে ডার্ক ম্যাটারের ম্যাস এবং রেডিয়াস, ডার্ক ম্যাটার যে গ্যালাক্সিতে থাকে তো সেগুলোর ম্যাস এবং রেডিয়াস আমরা মেশিন লার্নিং ইউজ করে বের করতে পারি নাকি, যখন হচ্ছে আমরা স্টার, ব্ল্যাক হোল, গ্যাস এবং ফটোমেট্রিক অবজারভেবল প্রপার্টিস গুলো ইউজ করব। ফটোমেট্রি মানে হচ্ছে, ফটোমেট্রি অ্যাস্ট্রোনমিতে অনেক বেশি ইউজ করা হয়। আমরা একটা গ্রিন ফিল্টার ডিজাইন করতে পারি যেটা দিয়ে শুধু গ্রিন লাইট পাস করবে। সিমিলারলি আমরা একটা রেড ফিল্টার ডিজাইন করতে পারি যেটা দিয়ে শুধু রেড লাইট পাস করবে। সায়েন্টিফিক্যালি বললে গ্রিন ফিল্টার হচ্ছে যেই ওয়েভলেন্থের লাইটটা পাস করতে দেয়, রেড ফিল্টার তার থেকে বেশি ওয়েভলেন্থের লাইট পাস করতে দেয়, কারণ রেড লাইটের ওয়েভলেন্থ হচ্ছে গ্রিন লাইটের থেকে বেশি। সো এরকম আমরা অনেকগুলো ফিল্টার ডিজাইন করতে পারি, এবং এটাও নেসেসারি না যে ফিল্টারগুলো সব ভিজিবল রেঞ্জে হবে, মানে আমরা যে দেখতে পাই যে কালারগুলো, সেই কালার গুলো ডিটেক্ট করতে পারি এরকম ফিল্টারই হতে হবে, নট নেসেসারি। আমরা ইনফ্রারেড ফিল্টারও
ইয়ে করতে পারি, যেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভলেন্থ ডিটেক্ট করতে পারবে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবার হচ্ছে যে প্যারামিটার্স গুলো ইউজ করেছে স্টার, গ্যাস, ব্ল্যাক হোল, সেগুলো সম্পর্কে বলি। স্টারের ম্যাস, রেডিয়াস ইউজ করেছি। ভেলোসিটি ডিসপারশন হচ্ছে গ্যালাক্সির এক একটা জায়গায় স্টারের একটা মিন ভেলোসিটি থাকে, বাট প্রত্যেকটা স্টার সেই ভেলোসিটিতে মুভ করে না। কিছু স্টার বেশি ভেলোসিটিতে, কিছু স্টার কম ভেলোসিটিতে মুভ করে। তো অ্যাভারেজের সাথে যে ডিফারেন্স, সেটাই ডিসপারশন। ফরমেশন রেট হচ্ছে একটা নির্দিষ্ট সময় কতটুকু স্টার ফর্ম হয়েছে, তো এটা সাধারণত ম্যাস পার ইউনিট টাইমে মেজার করা হয়। মেটালিসিটি হচ্ছে স্টারের ক্ষেত্রে হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া সব এলিমেন্টকেই মেটাল বলা হয়। তো স্টারের মেটালিসিটি মানে হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া অন্য যে এলিমেন্টগুলো আছে সেগুলোর পরিমাণ স্টারে কতটুকু। এবং হাইড্রোজেন মানে হচ্ছে স্টারের মধ্যে কতটুকু হাইড্রোজেন আছে। গ্যাসের ক্ষেত্রেও ম্যাস আর রেডিয়াস ইউজ করেছে। ম্যাক্সিমাম ভেলোসিটি, গ্যাসের ভেলোসিটি স্পেকট্রোস্কোপি এবং ডপলার শিফট ইউজ করে খুব ইজিলি মেজার করা যায়। ব্ল্যাক হোলের ক্ষেত্রেও ম্যাস আর রেডিয়াস ইউজ করেছি। এবং ফটোমেট্রির ক্ষেত্রে এই যে G-R বলছি, জি হচ্ছে ধরে নেওয়া যায় যে এটা গ্রিন ফিল্টার, যে ইন্টেন্সিটি লাইট ডিটেক্ট করেছে সেটা, আর ফিল্টার হচ্ছে রেড ফিল্টার, যেটা ডিটেক্ট করেছে সেটা। তো এখন যদি আমরা এই ইন্টেন্সিটি একটা থেকে আরেকটা মাইনাস করি, এটা লগ নিয়ে মাইনাস করা হয়, তাহলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় সেটাকে আসলে কালার বলা হয়। কালার বলা হয় কেন? কারণ যে কোয়ান্টিটিটা পাওয়া যায় সেটা হচ্ছে খালি চোখে আমরা যে কালারটা দেখি সেটার সাথে কিছুটা কোরিলেটেড। তো UGRIZ এগুলো হচ্ছে খুব কমন ফিল্টার সিস্টেম, এক একটা এক এক রেঞ্জের লাইট ডিটেক্ট করে। এবার আমরা রেজাল্টসে চলে যাই। তো ডার্ক ম্যাটার, রেডিয়াস এবং ম্যাস দুটো জিনিস এস্টিমেট করেছি এখানে। প্রথমে আমরা রেডিয়াসের জন্য রেজাল্টগুলো দেখি। তো এটার জন্য ইউজ করেছি গ্রেডিয়েন্ট বুস্টেড ডিসিশন ট্রিজ নামের মডেল। তো গ্রেডিয়েন্ট বুস্টেড ডিসিশন ট্রিজ মানে হচ্ছে ডিসিশন ট্রিজ যেটা বলেছিলাম সেটাই, বাট একটা ট্রি না, অনেকগুলো ট্রি ইউজ করা হয় একসাথে। অনেকগুলো ট্রি ইউজ করলে আমাদের যে এস্টিমেটগুলো হয় সেটা আরো বেশি রিলায়েবল বা অ্যাকিউরেট হয়। তো রুট নোড মানে হচ্ছে প্রথম যে বক্সটা আছে সেখানে হচ্ছে চেক করছে গ্যাস রেডিয়াসের ভ্যালিউটা কি 40 থেকে বেশি না কম। তো ভ্যালিউটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ফিচারটা ইম্পর্টেন্ট। তো একদম রুট নোডে যেই ফিচারটা ইউজ করা হয় সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, কারণ সেটাই একদম প্রথমে দেখা হচ্ছে এবং সেটাই ডিস্টিংগুইশিং ফিচার অ্যাকর্ডিং টু দিস মডেল আর কি। এবং সেকেন্ড ব্রাঞ্চে গ্যাস ম্যাস এবং আবারও গ্যাস রেডিয়াস দেখা হচ্ছে। আমরা আপাতত দুইটা ব্রাঞ্চে কনসেন্ট্রেট করি। তো আমাদের রেজাল্ট বলে যে ডার্ক ম্যাটার রেডিয়াস বের করার ক্ষেত্রে এই মডেল অনুযায়ী গ্যাসের রেডিয়াস এবং গ্যাসের ম্যাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার হচ্ছে আমরা যদি আরো স্পেসিফিক্যালি দেখাতে চাই, তো এখানে হচ্ছে আমরা গ্যাসের আমাদের যে টোটাল 3টা ফিচার ছিল, টোটাল 3টা ফিচারের ইম্পর্টেন্স কতটুকু ডার্ক ম্যাটার রেডিয়াস বের করার ক্ষেত্রে এই বার চার্ট হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করছে। 3টা গ্যাসের ফিচার যদি 3টা গ্যাস ফিচার্সের ইম্পর্টেন্স যদি আমরা অ্যাড করি তাহলে পাই 83%। স্টারের ক্ষেত্রে আমাদের স্টারের 7টা ফিচার ছিল, 7টা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 10%। তো এখানে দেখাই যাচ্ছে যে 3টা গ্যাসের ফিচার্সই পুরা এই বার চার্টটাকে ডমিনেট করছে। সো গ্যাসের যে 3টা ফিচার আছে, 3টা ফিচারই ডার্ক ম্যাটার রেডিয়াস বের করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমাদের কাছে যদি রিসোর্সেস কম থাকে বা সবগুলো ডেটা না থাকে, সেক্ষেত্রে আমরা শুধু গ্যাস প্যারামিটারসগুলো ইউজ করেও ডার্ক ম্যাটার রেডিয়াসের ব্যাপারে একটা হয়তো রিজনেবল এস্টিমেট বের করতে পারবো। এগুলো হচ্ছে পারফরমেন্স মেট্রিক্স। রো হচ্ছে পিয়ারসনস কোরিলেশন কোএফিশিয়েন্ট আর আর স্কোয়ার হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। তো এগুলো দিয়ে মডেলের পারফরমেন্স, যেমন এমএসসি, তারপরে হচ্ছে মিন অ্যাবসোলিউট এরর, মিন স্কোয়ার এরর দেখছিলাম, সেরকম এগুলো দিয়েও মডেলের পারফরমেন্স জাজ করা যায়। তো এই রো আর আর স্কোয়ারের ভ্যালুটা সাধারণত 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং 1 এর যত কাছাকাছি থাকবে ততই ভালো রেজাল্টটা। কম্বাইন মানে হচ্ছে আমি সব ফিচার্স ইউজ করেছি এবং সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে কম্বাইন্ডের ক্ষেত্রে 15টা ফিচার ইউজ করার ফলে আমরা পাচ্ছি রোর ভ্যালু 0.95। অন দ্য আদার হ্যান্ড গ্যাসে মাত্র 3টা ফিচার ইউজ করে আমরা পাচ্ছি 0.91। 0.95 থেকে 0.91 কিন্তু খুব একটা কম না। সো মানে খুব একটা ডিফারেন্স নাই।
তো আমাদের যদি হচ্ছে ইনাফ ডেটা থাকে, ইনাফ রিসোর্স থাকে, আমরা সবগুলো ফিচার্সই ইউজ করতে পারি। কিন্তু যদি আমাদের ইনাফ ডেটা না থাকে বা আমাদের ইনাফ রিসোর্সেস না থাকে, সেক্ষেত্রে আমরা যদি 3টা গ্যাস ফিচার্সও ইউজ করি, আমরা মোটামুটি একটা রিজনেবল এস্টিমেট পাবো। এবং জাস্ট ডার্ক ম্যাটার ম্যাস নিয়ে কথা বলবো যখন, সেটার সাথে কম্পেয়ার করার জন্য বলছি, ব্ল্যাক হোলের রোর ভ্যালুটা কিন্তু 0.65, মানে আমরা যখন জাস্ট দুটো ব্ল্যাক হোল প্যারামিটার দিয়ে ট্রেন করি মডেলটাকে, তখন আমাদের রোর ভ্যালু আসে 0.65, এবং 0.65 খুব একটা ভালো কোনো ভ্যালু না। এবার আমরা যাই ডার্ক ম্যাটার ম্যাসের ক্ষেত্রে। ডার্ক ম্যাটার ম্যাসের ক্ষেত্রে রুট নোডে আছে ব্ল্যাক হোল ম্যাস, আর পরের ব্রাঞ্চে আছে গ্যাস ম্যাস। তো আমরা হচ্ছে ডার্ক ম্যাটার রেডিয়াসের ক্ষেত্রে দেখেছিলাম প্রথম 2টা ব্রাঞ্চে শুধুই গ্যাসের ফিচার্স গুলো আছে, কিন্তু এখন আমরা দেখছি যে এখানে আমরা একটা ডিফারেন্ট সিনারিও দেখতে পাচ্ছি। এখানে রুট নোডে কিন্তু কোনো গ্যাসের প্যারামিটার নেই, এখানে ব্ল্যাক হোলের প্যারামিটার আছে। তো এটা ইন্ডিকেট করে যে ডার্ক ম্যাটার রেডিয়াসের ক্ষেত্রে শুধু গ্যাস প্যারামিটারস দিয়ে আমরা হয়তো একটা রিজনেবল এস্টিমেট পেতে পারি, যেহেতু গ্যাস প্যারামিটারস গুলোর ফিচার ইম্পর্টেন্স 83%। বা ডার্ক ম্যাটার ম্যাসের ক্ষেত্রে শুধু গ্যাস প্যারামিটারস ইউজ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের ব্ল্যাক হোল যেহেতু রুট নোটে আসছে, সো আমাদের অবশ্যই ব্ল্যাক হোল এবং গ্যাস দুটো প্যারামিটারস ইনক্লুড করা উচিত। তো এটা আসলে আগের স্ট্রাকচারটাকে স্ট্রেংথেন করছে। এখানে আমি আবার ওই সব গ্যাস প্যারামিটারস গুলোর ফিচার ইম্পর্টেন্স যোগ করে লিখেছি। তো ডার্ক ম্যাটার রেডিয়াসের ক্ষেত্রে যেটা ছিল, গ্যাস প্যারামিটারসই ছিল 83%, মানে ওটাই ডমিনেট করছে ধরে নেওয়া যায়। বাট এখানে কিন্তু গ্যাস এবং ব্ল্যাক হোল দুইটার কন্ট্রিবিউশনই অলমোস্ট ইকুয়াল। সো ডার্ক ম্যাটার রেডিয়াসের ক্ষেত্রে আমরা ব্ল্যাক হোল বাদ দিতে পারি, বাট ডার্ক ম্যাটার ম্যাসের ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট গ্যাস এবং ব্ল্যাক হোল এই দুই প্যারামিটারস গুলো ইনক্লুড করা উচিত। এটা হচ্ছে পারফরমেন্স মেট্রিক্স। এখানেও আমাদের কম্বাইন্ড বা গ্যাসের ক্ষেত্রে পারফরমেন্স মেট্রিক্স গুলো বেশ ভালো। এবং কম্প্যারিজনের জন্য যে বলেছিলাম, আমাদের ডার্ক ম্যাটার রেডিয়াসের ক্ষেত্রে রোর ভ্যালিউ কিন্তু শুধু ব্ল্যাক হোল প্যারামিটার্স এর জন্য ছিল 0.65, এখানে কিন্তু 0.89। সো এখানে অনেক বেশি। তো শুধু ব্ল্যাক হোল প্যারামিটার্স দিয়ে ডার্ক ম্যাটার ম্যাসের ক্ষেত্রে আমরা কিছুটা রিজনেবল এস্টিমেট পেতে পারি, কিন্তু ডার্ক ম্যাটার রেডিয়াসের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না। এবং এটা হচ্ছে ডিনোট করে গ্যাস মানে শুধু গ্যাস প্যারামিটারস দিয়ে মডেলটা ট্রেন করা হয়েছে, স্টার মানে শুধু স্টার প্যারামিটারস দিয়ে ট্রেন করা হয়েছে, অ্যান্ড সো অন। তো আমরা যদি এই প্রজেক্টের রেজাল্টটাকে সামারাইজ করি, তাহলে বলতে পারবো যেহেতু আমাদের পারফরমেন্স মেট্রিক্স ওভারঅল যেটা কম্বাইন্ডের জন্য সেটা প্রায় 1-এর কাছাকাছি, সো আমরা আমাদের মডেলগুলো আমরা রিয়েল ডেটার জন্য, রিয়েল ডেটা মানে সার্ভে টেলিস্কোপ দিয়ে যে ডেটাগুলো নেওয়া হয়, সেগুলোর উপর আমাদের মডেলটা আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি যে আমরা রিয়েল ইউনিভার্স সম্পর্কে, এগুলো তো সিমুলেশনস ছিল, রিয়েল ইউনিভার্স সম্পর্কে কোনো কিছু ডিডিউস করতে পারি নাকি, বা রিয়েল ইউনিভার্সে যে ডার্ক ম্যাটার গুলো আছে সেগুলোর ম্যাস বা রেডিয়াসের হয়তো বা আমরা একটা রিজনেবল এস্টিমেট পেতে পারি এই মডেলগুলো দিয়ে। এবং ডার্ক ম্যাটার রেডিয়াসের ক্ষেত্রে গ্যাস প্যারামিটারস গুলোই মোস্টলি ইম্পর্টেন্ট, বা ডার্ক ম্যাটার ম্যাসের ক্ষেত্রে গ্যাস এবং ব্ল্যাক হোল এই দুই প্যারামিটারস গুলোই অলমোস্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার আমরা যাই লাস্ট প্রজেক্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে গ্যালাক্সি ক্লাসিফিকেশন। তো গ্যালাক্সি ক্লাসিফিকেশনের প্রথম মানে রিকগনাইজড অ্যাটেম্পট করেছিলেন এডউইন হাবেল, এবং ওনার যে ক্লাসিফিকেশন স্কিমটা ছিল সেটা এখানে দেখানো হচ্ছে। এখানে হচ্ছে মেইনলি ক্লাসিফাই করা হয়েছিল ইলিপ্টিক্যাল, স্পাইরাল এবং ইরেগুলার, এই তিন ক্লাসে। ইলিপ্টিক্যাল মানে হচ্ছে গ্যালাক্সিস গুলোর শেপ গুলো হচ্ছে ইলিপ্টিক্যাল। এর পরে যে নাম্বারটা আছে সেটা ডিনোট করছে ইলিপসের শেপটা। ই নট মানে হচ্ছে মেজর আর মাইনর এক্সিস সমান, E3 মানে একটা এক্সিস আরেকটার থেকে আরেকটু বড়, E7 মানে হচ্ছে একটা এক্সিস আরেকটার থেকে বেশ বড়। তো এর পরে নাম্বারটা যত বড় হবে তার মানে হচ্ছে দুইটা এক্সিসের মধ্যে ডিফারেন্সটা তত বেশি। স্পাইরালের ক্ষেত্রে স্পাইরাল মানে হচ্ছে স্পাইরাল শেপের গ্যালাক্সি বা আর্মস গুলো হচ্ছে পেঁচানো থাকে। SA, SB আর SC, এই ABCটা ডিনোট করে আর্মটা কতটা পেঁচানো সেটার উপরে। যদি আর্মস গুলো খুব টাইটলি প্যাকড থাকে সেটাকে আমরা বলি SA, যদি অনেক লুজলি প্যাকড থাকে সেটাকে SC বলবো, এবং SB হচ্ছে মাঝেরটা। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে বার্ড স্পাইরাল। বার্ড স্পাইরাল মানে হচ্ছে ওই স্পাইরালের মাঝখান দিয়ে একটা বার বা একটা লম্বা স্ট্রাকচার থাকে। তো
তো বার্ড স্পাইরালের ক্ষেত্রে এস এর পর যে ক্যাপিটাল বি সেটা দিয়ে ডিনোট করা হয় এটা কি বার্ড নাকি নট বার্ড, এবং লাস্ট যে ছোট হাতের এবিসি সেটা উপরের ক্লাসিফিকেশন স্কিমের মতোই ডিটারমিন করে যে কতটা টাইটলি প্যাকড স্পাইরাল আর্মস গুলো। এবং লাস্টে ইরেগুলার মানে হচ্ছে এই গ্যালাক্সির কোনো পার্টিকুলার শেপ নাই, এবং এটা নর্মালি হয় যখন কোনো গ্যালাক্সিস কোলাইড করে মার্চ করে, তখন রেজাল্টিং গ্যালাক্সির যে কোনো শেপ হতে পারে এবং সেটা ইরেগুলার গ্যালাক্সি। এখন হচ্ছে আমাদের গ্যালাক্সি ক্লাসিফিকেশনটা কেন ইম্পর্টেন্ট? গ্যালাক্সি ক্লাসিফিকেশন দিয়ে আমরা হচ্ছে গ্যালাক্সির ফরমেশন বা ইভলিউশন স্টাডি করতে পারি। যেমন আমরা যদি দেখি যে আর্লি ইউনিভার্সে অনেক বেশি ইলিপ্টিক্যাল গ্যালাক্সিস ছিল, এখন অনেক বেশি স্পাইরাল গ্যালাক্সিস, তাহলে আমরা একটা ধারণা পেতে পারি যে ওভার টাইম গ্যালাক্সি পপুলেশনগুলো ইউনিভার্সে কিভাবে চেঞ্জ হয়। তারপর হচ্ছে মরফোলজি রিলেটস টু লোকাল ডেন্সিটি। মরফোলজি মানে হচ্ছে গ্যালাক্সির শেপ বা এটাই। তো একটা স্টাডিতে দেখা গেছে যে কোনো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে আর্লি টাইপ গ্যালাক্সিসের যে ফ্র্যাকশন, আর্লি টাইপ বলতে ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসই বোঝানো হয়, তো আর্লি টাইপ গ্যালাক্সিসের যে ফ্র্যাকশন সেটার সাথে লোকাল ডেন্সিটির একটা রিলেশন আছে। লোকাল ডেন্সিটি মানে হচ্ছে চারপাশে ম্যাটার কন্টেন্ট কতটা। তো যেখানে হচ্ছে ডেন্সিটি বেশি সেখানে দেখা গেছে যে সেই সব জায়গাতে আর্লি টাইপ গ্যালাক্সিসের ফ্র্যাকশনটা লেট টাইপ গ্যালাক্সিসের থেকে বেশি হচ্ছে। লেট টাইপ গ্যালাক্সি মানে স্পাইরাল, সো ইন আদার ওয়ার্ডস ডেন্সিটি বেশি হলে দেখা যাচ্ছে যে ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের যে ফ্র্যাকশন মানে আমরা যদি বলি যে টোটাল নাম্বার অফ গ্যালাক্সিস ইজ গিভেন বাই ইলিপ্টিক্যাল ডিভাইডেড বাই ইলিপ্টিক্যাল প্লাস স্পাইরাল, তাহলে হচ্ছে এই ফ্র্যাকশনটা লোকাল ডেন্সিটি যত বেশি তত বেশি হবে। এবং আরেকটা রিলেশন হচ্ছে হোস্ট এবং স্যাটেলাইট গ্যালাক্সিস। তো গ্যালাক্সি হচ্ছে একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সিকে অরবিট করে, তো যেটা অরবিট করে সেটা স্যাটেলাইট গ্যালাক্সি, এবং যেটাকে অরবিট করে সেটা হচ্ছে হোস্ট গ্যালাক্সি। তো এটাও দেখা গেছে যে স্যাটেলাইট ইলিপ্টিক্যাল গ্যালাক্সিস গুলো মোস্টলি স্যাটেলাইট ইলিপ্টিক্যাল গ্যালাক্সিস গুলো মোস্টলি ইলিপ্টিক্যাল হোস্ট গ্যালাক্সিকেই অরবিট করে। তো এখানে হচ্ছে তিনটা ইমেজ দেখানো হয়েছে। মার্জার মানেই হচ্ছে গ্যালাক্সিস গুলো মার্জ করে যখন নতুন একটা গ্যালাক্সি ফর্ম করে, এটাকে মার্জার মানেই রেগুলার, কারণ এটার কোনো শেপ হয় না। তো এখন যদি আমরা ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল গ্যালাক্সিসের মধ্যে একটু ডিফারেন্সেস গুলো দেখি। ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের কালার মোস্টলি এটা একটা রেডিশ কালার থাকে এবং পুরো গ্যালাক্সিটা একই কালার। অন দ্য আদার হ্যান্ড স্পাইরাল গ্যালাক্সিতে যে আর্মস গুলো থাকে মানে বাইরের পার্টগুলো সেগুলো নর্মালি ব্লু হয়, এবং যে সেন্ট্রাল পার্টটা থাকে সেটা নর্মালি রেডিশ হয়। ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসে স্টারগুলো নর্মালি অনেক ওল্ড থাকে, এবং স্পাইরাল গ্যালাক্সিতে সেন্টারে যে স্টারগুলো থাকে সেগুলো ওল্ড থাকে, সেজন্যই সেটার কালার রেড। বাট স্পাইরাল আর্মসের যে স্টারগুলো থাকে সেগুলো হচ্ছে রিলেটিভলি ইয়াং স্টার্স হয় এবং সেগুলোর কালার থাকে ব্লু। এই জন্যই স্পাইরাল গ্যালাক্সির আর্মগুলোতে যেহেতু নিউ স্টার থাকে, ইয়াং স্টার থাকে, সেজন্য সেগুলোর কালার হয় ব্লু, এবং সেন্টারে যেহেতু ওল্ড স্টার থাকে সেগুলোর কালার হয় রেড। অ্যাবান্ডেন্সের ক্ষেত্রে আমাদের অবজারভেশন অনুযায়ী স্পাইরাল গ্যালাক্সিসের সংখ্যা ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের থেকে অনেক বেশি হয়। তো এখানে হচ্ছে আমরা যদি লুমিনোসিটি দেখি, স্পাইরাল গ্যালাক্সিসের লুমিনোসিটি 10 times 10 to 10 times 12 times the luminosity of our sun। তো এগুলো অনেক ব্রাইট থাকে। ইলিপ্টিক্যাল আমরা বলছি 10 to the power 6 to 10 to the power 12, কিন্তু মানে এটা হচ্ছে পুরো রেঞ্জ, কিন্তু আমরা যদি অ্যাভারেজ করি বেশিরভাগ ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের ব্রাইটনেসটা স্পাইরাল গ্যালাক্সিসের থেকে কিন্তু বেশ কম থাকে। তো আমরা যে বলছি যে স্পাইরাল গ্যালাক্সিস ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের থেকে বেশি আছে, এটা আমাদের অবজারভেশনের উপর বেস করা। কিন্তু এরকম হতেই পারে যেহেতু স্পাইরাল গ্যালাক্সিস অনেক বেশি ব্রাইট থাকে, তো এরকম হতে পারে যে এই জন্য আমরা দূরের স্পাইরাল গ্যালাক্সিস গুলো দেখতে পাই, ডিটেক্ট করতে পারি, বাট ইলিপ্টিক্যাল গ্যালাক্সিস গুলো ডিটেক্ট করতে পারছি না। তো এরকমও হতে পারে যে অ্যাকচুয়ালি ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের সংখ্যা স্পাইরালের সমান বা বেশি, বাট যেহেতু এটা ব্রাইটনেস কম সেই জন্য অনেক দূরের গ্যালাক্সিস গুলো আমরা ডিটেক্ট করতে পারছি না। এবং স্পাইরাল গ্যালাক্সিসের যে আর্মস গুলো থাকে, আর্মস গুলোতে গ্যাস এবং ডাস্ট থাকে, এবং গ্যাস এবং ডাস্ট থেকে মেইনলি স্টার ফর্ম করে। এই জন্যই ব্লু পার্ট গুলোতে ইয়াং স্টার থাকে যেগুলো হচ্ছে ফর্ম করে। স্পাইরাল গ্যালাক্সি হচ্ছে মানে অ্যাক্টিভ স্টার ফর্মিং রিজিয়ন বলা যায়।
বাট ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের বেশিরভাগ স্টারই ওল্ড এবং এখানে নতুন স্টার ফর্ম হয় না, এখানে গ্যাস আর ডাস্টও থাকে না যে নতুন স্টার ফর্ম হবে। এবার হচ্ছে আসি মানে আমার প্রজেক্টটা নিয়ে কথা বলি। এটার জন্য হচ্ছে SDSS বা স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভে ডেটা ইউজ করেছি। এটা হচ্ছে রিয়েল মানে টেলিস্কোপ দিয়ে মেজার করা ডেটা, এটা কোনো সিমুলেশনস এর উপর বেস করে করা না। তো SDSS যে টেলিস্কোপটা আছে সেটা হচ্ছে অপটিক্যাল এবং নিয়ার ইনফ্রারেড। নিয়ার ইনফ্রারেড মানে হচ্ছে ইনফ্রারেড আমরা দেখতে পাই না, বাট অপটিক্যালের খুব কাছাকাছি ওয়েভলেন্থের অবজেক্ট ডিটেক্ট করতে পারে এবং এটা ইমেজিং সার্ভে মানে ছবি তুলতে পারে, আবার স্পেকট্রোস্কোপিও করতে পারে। এই প্রজেক্টটা হচ্ছে অফিসিয়ালি লঞ্চ করা হয় 2000 সালে এবং এটার এগুলো হচ্ছে মেইন মিশন, যে গ্যালাক্সি ফরমেশন স্টাডি করা, মিল্কি ওয়ের হিস্ট্রি এবং ডার্ক এনার্জি নেচার স্টাডি করা। এই টেলিস্কোপটা হচ্ছে ইউএস এর নিউ মেক্সিকো স্টেটে একটি অবজারভেটরিতে, এবং এটা হচ্ছে সি লেভেল থেকে 9000 ফিট উপরে, অনেক উঁচুতে, এবং ওই জায়গায় এটা ইউজ করা হয় কারণ ওখানে স্কাই পলিউশনটা অনেক কম, সো আমরা ক্লিয়ার স্কাইয়ের ইমেজ পাই। এখানে মেইনলি দুটো টেলিস্কোপ ইউজ করা হয়। একটা বড় টেলিস্কোপ যেটার ইমেজ দেখানো হচ্ছে, এই 2.5 মিটার টেলিস্কোপটা হচ্ছে ডিস্ট্যান্ট গ্যালাক্সি ওয়েজার এগুলো অবজার্ভ করে, আর ছোট যে টেলিস্কোপটা আছে 0.4 মিটার, যেগুলো হচ্ছে মিল্কি ওয়ে ব্রাইট স্টার্স গুলো ডিটেক্ট করে। তো বাম দিকে যে ফিচার ভেক্টরটা আছে, মানে আমরা যে ডেটাগুলো ইউজ করেছি, কালার নিয়ে তো আগেই কথা বলেছি। মোমেন্ট মানে হচ্ছে গ্যালাক্সির ডিস্টেন্সের সাথে সাথে লুমিনোসিটি কতটা কমে যায়। এক্সিস রেশিও হচ্ছে আমরা যদি গ্যালাক্সি গুলোকে ইলিপস চিন্তা করি তাহলে মেজর আর মাইনর এক্সিসের যে রেশিও সেটা, ইলিপ্টিসিটিও অনেকটা সেটা রিলেটেড। এবং মডেল ফিট প্যারামিটার মানে হচ্ছে আমাদের কাছে কিছু প্রিডিফাইন্ড মডেল থাকে, আমরা গ্যালাক্সি ডেটা নিয়ে ওই মডেলগুলো ফিট করার চেষ্টা করি। তো আমরা যখন ফিট করি তখন আমরা বুঝতে পারি যে এই মডেলটা কি আসলে ওই গ্যালাক্সির জন্য সুটেবল ফিট কিনা। তো এটার জন্য হচ্ছে মডেল ফিট প্যারামিটার ডিনোট করে প্রবাবিলিটি যে আমাদের ওই মডেলটা ওই গ্যালাক্সির জন্য সুটেবল কিনা। আমরা হচ্ছে টোটাল ডেটা নিয়েছি এখানে প্রায় 100,000, যার মধ্যে অ্যাবাউট 60,000ই হচ্ছে স্পাইরাল এবং ইলিপ্টিক্যাল হচ্ছে অ্যাবাউট 40,000, মার্জার হচ্ছে প্রায় 300টা এবং স্টারের সংখ্যা 116। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের স্পাইরাল এবং ইলিপ্টিক্যাল গ্যালাক্সিসের সংখ্যা কিন্তু মার্জার এবং স্টারের থেকে অনেক অনেক বেশি। স্টার কোনো গ্যালাক্সি না, স্টার ইউজ করার মানে স্টার ক্লাসিফাই করার কারণ হচ্ছে এই ডেটা সেটে স্টার ছিল। তো একটা মডেল যদি একই সাথে কোন টাইপের গ্যালাক্সি এবং সেটা গ্যালাক্সি না স্টার ক্লাসিফাই করতে পারে তাহলে সেটা ভালোই। তো এখানে হচ্ছে আমরা ডার্ক ম্যাটারের প্রবলেমটা আমরা শুরু করেছিলাম কিন্তু 15টা ফিচার দিয়ে। 15 খুব বড় কোনো সংখ্যা না, কিন্তু এই ক্ষেত্রে আমরা শুরু করেছি 62 বা 62টা ফিচার দিয়ে, এবং 62 অনেক বড় একটা নাম্বার। আমাদের টোটাল নাম্বার অফ স্যাম্পল যখন 100,000 এবং এক একটার জন্য যদি আমাদের 62টা ডেটা থাকে তাহলে টোটাল 6 মিলিয়ন হবে, যেটা অনেক বেশি। তো এইসব হাই ডিমেনশনাল প্রবলেমের ক্ষেত্রে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা পিসিএ ইউজ করা হয়। পিসিএ হচ্ছে ডিমেনশনালিটি রিডাকশন টেকনিক। এটা কি করে যে আমরা অনেকগুলো ফিচার হয়তো ইউজ করছি ইনিশিয়ালি, কিন্তু অনেক ফিচার কোরিলেটেড, একটা দেখলেই আরেকটা কি হতে পারে সেটা বোঝা যায়। তো সেই ক্ষেত্রে অ্যাডিশনাল ফিচার্স গুলো ইউজ করে মডেল আসলে আলাদা কোনো ইনফরমেশন পায় না, বাট যেহেতু এক্সট্রা ডেটা অ্যাড করা হচ্ছে এই জন্য কম্পিউটেশনাল রিসোর্সেস বেড়ে যায়, ট্রেনিং টাইম বেড়ে যায়। পিসিএ যে কাজটা করে, পিসিএ হচ্ছে আমাদেরকে ইনপুট ফিচার্স গুলো নিয়ে আমাদেরকে নতুন ফিচার্স আউটপুট হিসাবে দেয়, এবং মানে নতুন ফিচার্স গুলো এমন ভাবে কনস্ট্রাক্ট করা যাতে হচ্ছে কোরিলেশন মানে কোরিলেটেড যে ডেটাগুলো আছে সেগুলোর ইম্প্যাক্ট গুলো রিমুভ করে দেয়। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের হচ্ছে আমরা কম্পিউটেশনাল রিসোর্স বা ট্রেনিং টাইম অনেক কমাতে পারি, যার জন্য আমাদের অ্যাকিউরেসি একটু কম হয়, বাট যে অ্যাকিউরেসিটা লস হয় সেটা আমাদের যে কম্পিউটেশনাল রিসোর্সেসটা বেঁচে যায় সেটা তুলনায় নেগলিজেবল। তো আমাদের রেজাল্টের ক্ষেত্রে আমরা 62টা ফিচার্স দিয়ে ইউজ করেছিলাম, বাট আমরা দেখেছি যে পিসিএর যে ফিচার্সগুলো আছে, পিসিএও আমাদের 62টা কম্পোনেন্টই রিটার্ন করবে, কিন্তু আমরা শেষের দিকের কম্পোনেন্টগুলো ডিসকার্ড করে দিতে পারি, কারণ পিসিএর কম্পোনেন্টগুলো এমনভাবে কনস্ট্রাক্ট করা হয় যে প্রথম কম্পোনেন্টটার মধ্যে অনেক বেশি ইনফরমেশন থাকে, সেকেন্ডটার মধ্যে আরেকটু কম, থার্ডটার মধ্যে আরেকটু কম। তো এই জন্যই শেষের দিকের গুলো আমরা ডিসকার্ড করলেও আমাদের যে অ্যাকিউরেসিটা আমাদের নষ্ট হয় সেটা খুব বেশি না।
তো সেটাই আমাদের 62টা ফিচার থেকে আমরা যদি পিসি এর প্রথম 25টা কম্পোনেন্ট নেই, তাহলে আমাদের ডেটা সেটে 97.4% ভেরিয়েন্সের জন্য আমরা অ্যাকাউন্ট করতে পারি। ভেরিয়েন্স মানে হচ্ছে আউটপুট যে চেঞ্জ হচ্ছে সেটা ইনপুটের উপর কতটা ডিপেন্ডেন্ট। তো বেসিক্যালি এটা হচ্ছে আ মেজার অফ হাউ মাচ ইনফরমেশন কন্টেন্ট ইজ দেয়ার। তো এখন পিসিএ কম্পোনেন্টের প্রথম 3টা আমি দেখাচ্ছি। তো এক একটা পিসিএ কম্পোনেন্টের মধ্যে একটা ফিচার না অনেকগুলো ফিচারই থাকে, বা টপ ফিচারটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে। তো এটা দেখানোর একটা হচ্ছে, যেহেতু ডিসিশন ট্রিজের ক্ষেত্রে আমরা ফিচার ইম্পর্টেন্স দিয়ে বুঝতে পারি কোন ফিচারটা ইম্পর্টেন্ট, পিসিএর ক্ষেত্রে অনেকটা এটা দিয়ে বুঝতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সিস রেশিও, মডেল ফিট প্যারামিটার এবং ইলিপ্টিসিটি, এই প্যারামিটারসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্রবলেমের জন্য। এবার হচ্ছে ভ্যালিডেশন অ্যাকিউরেসিতে আসি। আমরা মডেল হাইপার প্যারামিটার এবং ভ্যালিডেশন সেট নিয়ে কিছু আগে স্লাইডে বলেছি। তো প্রথম বাম দিকের ছবিটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের জন্য। এক্স অ্যাক্সিসে নাম্বার অফ লেয়ার্স দেখানো হচ্ছে। তো আমি নাম্বার অফ লেয়ার ভ্যারি করে, এক একটা লেয়ারে কতগুলো নিউরন আছে সেটা ভ্যারি করে করে দেখেছি যে কোন মডেলটার জন্য পারফরমেন্সটা বেস্ট হয়, এবং আমি প্রত্যেকটা লেয়ারে একই সংখ্যক নিউরন ইউজ করেছি। তো আমরা গ্রাফে যে পিক আছে সেটা দেখব। তো পিক আমরা দেখতে পাচ্ছি যে রেড লাইনটার জন্য একটা লেয়ারে, রেড লাইনটা মানে হচ্ছে 50টা নিউরন। সো একটা লেয়ারে যদি আমরা 50টা নিউরন ইউজ করি তাহলে আমরা হাইয়েস্ট ভ্যালিডেশন অ্যাকিউরেসি পাই, অথবা ব্ল্যাক লাইনটার যে থার্ড পয়েন্টটা সেটাও কিন্তু একই সমান অ্যাকিউরেসি দিচ্ছে। তো ওটা হচ্ছে 3টা লেয়ারে, এক একটা লেয়ারে যদি আমরা 20টা করে নিউরন ইউজ করি তাহলে আমরা একই রকম ভ্যালিডেশন অ্যাকিউরেসি পাই। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ইউজ করব। আমি একটা লেয়ার, 50টা নিউরনের একটা লেয়ার ইউজ করেছি, কারণ অন্য মডেলটার তুলনায় এটা ট্রেনিং টাইমটা বেশ কম ছিল। এবার আসি এক্সট্রা ট্রিজের ক্ষেত্রে। এক্সট্রা ট্রিজও আরেকটা অ্যালগোরিদম, যেটা হচ্ছে ডিসিশন ট্রিজের মতোই, বাট অনেকগুলো ডিসিশন ট্রি থাকে আর কি। তো এক্স অ্যাক্সিসে হচ্ছে নাম্বার অফ ট্রিজ, এটা একটা মডেল হাইপার প্যারামিটার, যেহেতু অনেকগুলো ট্রি থাকে সো আমি ট্রি সংখ্যা ভ্যারি করে করে মডেলের পারফরমেন্স দেখতে পারি। উপরেরটা হচ্ছে গিনি এবং নিচেরটা হচ্ছে এন্ট্রপি। এগুলো হচ্ছে ডিসিশন ট্রিতে বলছিলাম যে ডিসিশন নোটগুলো, যে প্রথমে একটা ফিচারের ভ্যালিউ চেক করা হয়, তারপর আরেকটা ফিচারের ভ্যালিউ চেক করা হয়। তো কোন ফিচারের ভ্যালিউ কখন চেক করবে এবং সেইটার থ্রেশহোল্ড কি হবে সেটাই হচ্ছে ঠিক করে গিনি বা এন্ট্রপি ইন্ডেক্স। এগুলো হচ্ছে মেজার অফ ডিসঅর্ডার। তো এন্ট্রপি ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট গিনির থেকে, কারণ এন্ট্রপিতে একটা লগারিদমিক টার্ম থাকে, টাইমটাও বেশি লাগে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গিনির ক্ষেত্রে আমরা 100 ট্রিজের হাইয়েস্ট ভ্যালিডেশন অ্যাকিউরেসি পাই, বাট এন্ট্রপিতে যদিও একটু বেশি টাইম লাগে, বাট এখানে 50 ট্রিজের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট অ্যাকিউরেসিটা পাই। এবং ট্রি সংখ্যক বাড়ালেও ইভেন্চুয়ালি ট্রেনিং টাইম বাড়বে। তো আমরা হচ্ছে ফাইনালি এন্ট্রপি ইন্ডেক্স এবং 50 ট্রিজ ইউজ করেছি। গিনি, এন্ট্রপি এবং নাম্বার অফ ট্রিজ এই সবই মডেল হাইপার প্যারামিটার। এজন্য এগুলো আমরা ডিফারেন্ট হাইপার প্যারামিটারের জন্য টেস্ট করি। টেস্ট করে আমরা দেখি যে ভ্যালিডেশন অ্যাকিউরেসি কোথায় বেশি, এবং সেটাকে আমরা ফাইনাল মডেল হিসাবে সাজেস্ট করি। এগুলো হচ্ছে রেজাল্টস। সো উপরেরটা হচ্ছে কনফিউশন মেট্রিক্স। তো কনফিউশন মেট্রিক্সে জাস্ট 2-1টা সংখ্যা নিয়ে বলি। বাম দিকে যদি এখানে হচ্ছে ভার্টিক্যাল কলামসগুলো ট্রু ভ্যালিউস এবং হরাইজন্টাল রোজগুলো হচ্ছে প্রেডিক্টেড ভ্যালিউস। তো ইলিপ্টিকালে যে 7704, তার মানে টেস্ট স্যাম্পলের 7704টা ইলিপ্টিক্যাল গ্যালাক্সিস ছিল, যেগুলো মডেল হচ্ছে কারেক্টলি আইডেন্টিফাই করতে পেরেছে। 234 যে আছে ইলিপ্টিক্যাল স্পাইরালের নিচে, তার মানে হচ্ছে এই টেস্ট সেটে 234টা ইলিপ্টিক্যাল গ্যালাক্সিস ছিল যেগুলো মডেল ভুল করে স্পাইরাল বলেছে। তো আসলে এই নাম্বারগুলো দিয়ে আমরা খুব বেশি কিছু বুঝতে পারি না। আমরা হচ্ছে প্রিসিশন রিকল এবং এফ স্কোর দিয়ে নর্মালি বুঝি মডেলের পারফরমেন্স। তো এখানে হচ্ছে আমরা যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, আমাদের ইলিপ্টিক্যাল গ্যালাক্সি এবং স্পাইরাল গ্যালাক্সির সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল মার্জার এবং স্টারের ক্ষেত্রে। তো আমরা যদি প্রিসিশন রিকল বা এফ স্কোর যেটাই দেখি না কেন, আমরা দেখব ইলিপ্টিক্যাল এবং স্পাইরালের ক্ষেত্রে এই ভ্যালিউগুলো কিন্তু নিউরাল নেটওয়ার্কে বেশি এক্সট্রা ট্রিজের থেকে। যেমন নিউরাল নেটওয়ার্কে ইলিপ্টিক্যালের জন্য প্রিসিশন 0.98, এক্সট্রা ট্রিজের প্রিসিশন হচ্ছে 0.97। সিমিলারলি স্পাইরালের নিউরাল নেটওয়ার্কে রিকল হচ্ছে 0.987,
বাট এক্সট্রা টুইজের রিকল হচ্ছে 0.981। তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল এর ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্কের পারফরমেন্সটা ভালো, কিন্তু খুব বেশি ডিফারেন্স আমি এটাকে বলবো না। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি মাইনরিটি ক্লাসেস মানে যেখানে আমাদের স্যাম্পল বেশি নাই, মার্জার এবং স্টার দেখি, তখন আমরা দেখবো যে প্রিসিশন রিকল এবং এফ স্কোর এগুলো কিন্তু এক্সট্রা টুইজের নিউরাল নেটওয়ার্কের থেকে অনেক অনেক ভালো। আমি বলছি না যে এক্সট্রা টুইজের যে ভ্যালিউস গুলো আছে যেমন 0.6 বা 0.4 রিকলের ভ্যালু, এগুলো খুব ভালো কোনো ভ্যালু, বাট স্টিল নিউরাল নেটওয়ার্কের থেকে অনেক ভালো, কারণ নিউরাল নেটওয়ার্কে মার্জারের রিকল হচ্ছে 0.07 এবং স্টারের হচ্ছে 0.44, যেটা হচ্ছে এক্সট্রা টুইজের থেকে বেশ কম। তো আমাদের যেহেতু অনেক রকমের মেশিন লার্নিং মডেল আছে, আমরা আসলে কোন মডেলটা ইউজ করব সেটা অনেকটা ডিটারমিন করে যে আমরা কি চাচ্ছি তার উপরে। আমরা যদি মার্জার এবং স্টার এগুলোকে স্পেসিফিক্যালি ক্লাসিফাই করতে চাই, তাহলে কিন্তু আমাদের নিউরাল নেটওয়ার্কের থেকে এক্সট্রা টুইজ অনেক ভালো রেজাল্ট দিবে। অন দ্য আদার হ্যান্ড আমাদের জন্য যদি কোনো স্পেসিফিক ক্লাস ইম্পর্টেন্ট না হয়, আমরা যদি ওভারঅল অ্যাকিউরেসি নিয়ে চিন্তা করি বা ইলিপ্টিক্যাল স্পাইরাল এগুলোর অ্যাকিউরেসি নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের ডেটা সেটটা যত বড়, এত বড় ডেটা সেটের জন্য নিউরাল নেটওয়ার্কের রেজাল্টই হয়তো বা এক্সট্রা টুইজের থেকে ভালো আসবে। আর লাস্ট হচ্ছে আমি ডেটা ইমব্যালেন্স নিয়ে কথা বলবো। ডেটা ইমব্যালেন্স হচ্ছে মেশিন লার্নিং এর অনেক বড় একটা চ্যালেঞ্জ। ডেটা ইমব্যালেন্স মানে এই যে ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল গ্যালাক্সিসের সংখ্যা অনেক অনেক বেশি মার্জার এবং স্টারের ক্ষেত্রে। তো যখন অনেক বেশি ডিফারেন্স হয়, তো আমরা দেখতেই পেয়েছি যে ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল গ্যালাক্সির ক্ষেত্রে মডেলের প্রেডিকশন যতটা ঠিক হচ্ছে, স্টার এবং মার্জারের ক্ষেত্রে হচ্ছে না। এবং দুই ধরনের মডেল নিয়ে দেখলাম যে কোনোটার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভ্যালু আমরা পাইনি। তো এই জন্য ডেটা ইমব্যালেন্সটা কিভাবে মানে কিছুটা করা যায়, কিভাবে মিটিগেট করা যায় প্রবলেম, সেটা নিয়ে একটু স্টাডি করেছি। তো এটার রেজাল্টসটা জাস্ট বলি। এখানে হচ্ছে আমি কিছু স্যাম্পল মানে আর্টিফিশিয়ালি জেনারেট করে দেখেছি যে কেমন আসে রেজাল্টস গুলো। তো এই রেজাল্টস গুলো বলে যে আমাদের যদি এরকম হয়, মানে এখন আরো সিম্পলিফাই করার জন্য আমরা শুধু মার্জার এবং স্পাইরাল গ্যালাক্সি নিয়ে কথা বলবো। সে আমাদের ডেটা সেটে জাস্ট মার্জার এবং স্পাইরাল গ্যালাক্সি আছে। তো যদি মার্জার 20টা এবং স্পাইরাল গ্যালাক্সি 80টা থাকে, তখন আমরা মার্জারের জন্য যে অ্যাকিউরেসিটা পাবো সেটা কম হবে কম্পেয়ার টু যদি মার্জার এবং স্পাইরাল দুটো সংখ্যাই 20 বা 80 থাকে। মানে হচ্ছে মাইনরিটি ক্লাসের ফ্র্যাকশন যখন বেড়ে যায়, তখন ওই ক্লাসের অ্যাকিউরেসি বেড়ে যায়। সো যখন মার্জার এবং স্পাইরাল দুটোই আমি 20 বা 80 নিব, তখন আমি মার্জারের অ্যাকিউরেসিটা বেশি পাবো কম্পেয়ার টু আমি যদি মার্জার 20টা নেই এবং স্পাইরাল 80টা নেই। তো এটা হচ্ছে একটা কনক্লুশন যে মাইনরিটি ক্লাসের ফ্র্যাকশন বাড়লে অ্যাকিউরেসি বাড়ে। এবং আরেকটা হচ্ছে সাইজ। আমি যদি 20টা মার্জার 20টা স্পাইরাল নেই ভার্সেস 80টা মার্জার 80টা স্পাইরাল নেই, দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্র্যাকশনটা সেম 1:1, বাট স্টিল আমরা দেখবো যে যদি 80টা মার্জার এবং 80টা স্পাইরাল নেওয়া হয়, তাহলে আমরা ভালো অ্যাকিউরেসি পাবো। এখন যদি অনেক বেশি ট্রেনিং স্যাম্পল থাকে, তাহলে হয়তো পারফরমেন্স অ্যাকিউরেট আউট করতে পারে, কিন্তু মানে নর্মাল কেসে সংখ্যা যত বাড়বে তত হচ্ছে আমাদের মাইনরিটি ক্লাসের অ্যাকিউরেসি বাড়বে। তো সংখ্যাও বাড়াতে হবে প্লাস ফ্র্যাকশনও বাড়াতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই স্টাডিটাতে স্টার এবং মার্জারের সংখ্যা সমান রাখা হয়েছে। স্টার হচ্ছে পিঙ্ক লাইনটা এবং মার্জার হচ্ছে ব্লু লাইনটা। তো প্রতিটা ফিগারেই অলমোস্ট দেখা যাচ্ছে যে স্টারের লাইনটার অ্যাকিউরেসি কিন্তু বেশি মার্জারের থেকে, যদিও নাম্বার অফ স্যাম্পলস সমান। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মডেলটা হয়তো স্টারকে অন্য মানে ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল গ্যালাক্সিসের থেকে ইজিলি আলাদা করতে পারছেন, কিন্তু মার্জারকে ইলিপ্টিক্যাল এবং স্পাইরাল গ্যালাক্সিসের থেকে আলাদা করতে পারছে না। সো যদিও নাম্বার অফ স্যাম্পলস সেম থাকলেও এরকম হতে পারে যে একটা ক্লাসের জন্য অ্যাকিউরেসি বেশি আরেকটা ক্লাসের থেকে। যখন হচ্ছে এটা হয় যখন ওই ক্লাসটাকে ইজিলি ডিস্টিংগুইশ করা যায়, তখন এই জিনিসটা হয়। সো আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই। আমরা মনে হয় এখন কোয়েশ্চেন আনসার সেশনে মুভ করতে পারি। আমাদের কমেন্ট সেকশনে বেশ কিছু প্রশ্ন এসেছে, আপনি অনুরোধ করবো সেগুলো আনসার দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ওকে, ধন্যবাদ আপু। আমাদের কাছে অলরেডি অনেক প্রশ্ন চলে এসেছে। আমরা প্রথম প্রশ্নটা নেব কেম শরীয়তুল্লাহ। তার প্রশ্নটি হচ্ছে, মেশিন লার্নিং বেসিক থেকে শেখার জন্য সবচেয়ে ভালো বই কোনটি হবে? আমি একদম বেসিক মেশিন লার্নিং আমি বই থেকে শিখিনি, আমি হচ্ছে কিছু টিউটোরিয়াল দেখে শিখেছি। তো সেই ক্ষেত্রে আমি আর কি টিউটোরিয়ালই সাজেস্ট করব। সেটা হচ্ছে নর্মালি পাইথনে একটা লাইব্রেরি আছে সাইকিট লার্ন নামে। তো আমার মনে হয় যে আমরা ইউটিউবে জাস্ট যদি সাইকিট লার্ন লিখে সার্চ দেই আমাদের বেসিক অনেকগুলো ভিডিও আসবে। সেগুলো আমার মনে হয় সেগুলো সেগুলো আমার মনে হয় ফার্স্টে দেখা যেতে পারে একটা বেসিক শেখার জন্য। ধন্যবাদ আপু। এরপর আমাদের কাছে প্রশ্ন করেছেন আল ফাহিনা লোরা। প্রশ্নটি হচ্ছে, আপু, মেশিন লার্নিং অ্যাস্ট্রোনমি আর নর্মাল মেশিন লার্নিং কি দুটোই একই রকম হয়? অ্যাস্ট্রোনমি বলতে কিছু নাই, মেশিন লার্নিং অ্যাস্ট্রোনমি বলতে আসলে বুঝিয়েছি যে মেশিন লার্নিং অ্যাস্ট্রোনমিক্যাল প্রবলেমে অ্যাপ্লাই করা হয়েছে। কিন্তু এই যে অ্যালগোরিদম গুলো আছে যেগুলো নিয়ে কথা বললাম, নিউরাল নেটওয়ার্ক বা ডিসিশন ট্রিজ, এগুলোতে আসলে যে অ্যালগোরিদম গুলো আছে এগুলো তো মানে ডেটাটা কোন ডোমেইন থেকে আসছে এটার সাথে আসলে কোনো রিলেশন নাই। যখন আমরা মডেলে ডেটাগুলো ইনপুট হিসাবে দিব তখন মডেলটা নিজে নিজেই ওই ডেটাগুলোর মধ্যে ইনপুট আউটপুট বা যেটাই হোক সেটার মধ্যে একটা রিলেশন বের করে দিবে। তো এরকম একটা কথা আছে যে মেশিন লার্নিং একই অ্যালগোরিদম ইউজ করে আমি যদি মানে হিউম্যান সেলের কোনো ডেটা নেই যেটা হচ্ছে খুবই ছোট ডিমেনশনের কিছু, একই অ্যালগোরিদম দিয়ে আমি অ্যাস্ট্রোনমির মতো গ্যালাক্সির মতো এত বড় জিনিস যেমন অ্যানালাইসিস করতে পারবো সেরকম হিউম্যান সেলের মতো ছোট জিনিসও আমি অ্যানালাইসিস করতে পারবো। সো একই অ্যালগোরিদম আমরা বিভিন্ন ফিল্ডে ইউজ করতে পারি। ধন্যবাদ আল ফাহিনা, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন আহমেদ ইস্তাক বিধান। তার প্রশ্নটি হচ্ছে, ক্লাসিফিকেশন প্রবলেমগুলোর জন্য তো মেশিন আলটিমেটলি হিউম্যান ল্যাঙ্গুয়েজকে ডামি ভেরিয়েবলের মাধ্যমে নাম্বারে কনভার্ট করে ইনপুট নেয়, তাই নয় কি আপু? নাকি ডামি ভেরিয়েবল ছাড়াও মেশিন ক্লাসিফায়ার ভেরিয়েবলের ইনপুটগুলো সরাসরিও বুঝতে সক্ষম? আচ্ছা, আমি আসলে জানি না আমি কোয়েশ্চেনটাকে ঠিক মতো বুঝতে পেরেছি কিনা, কিন্তু আমি যতটুকু বুঝলাম যে উম, আমরা হচ্ছে মানে ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে যেমন আমি এই ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারি যে আমরা হয়তো হিউম্যান ইমোশন ডিটেক্ট করতে পারি মানুষগুলোর কিছু কথা শুনে, কিছু ওয়ার্ডস নিয়ে আমরা হয়তো করতে পারি যে যে তার ইমোশনাল কন্ডিশন কেমন, সে কি এখন হ্যাপি না স্যাড, এরকম কিছু বের করতে পারি আর কি। তো এখানে হচ্ছে যদি অ্যাডভান্সড অ্যালগোরিদম হয় তাহলে মানুষ যে কোনো কথা বললেই মেশিনটার মানে মডেলটার আইডেন্টিফাই করতে পারার কথা যে এগুলো কি মানে হ্যাপি, মানে তার কন্ডিশন কি হ্যাপি নাকি স্যাড। কিন্তু হ্যাঁ, মডেলের ইন্টারনাল স্ট্রাকচারে সে এগুলোকে কনভার্ট করেই নেবে, কারণ কম্পিউটার তো আলটিমেটলি সব নাম্বার দিয়েই চালিত হয়। সো আমি যদি একটা কথা বলি যে আই এম ফিলিং গুড ভার্সেস আই এম ফিলিং ডিপ্রেসড, তো আমি হয়তো এটাই বলবো, বাট মডেলটা হচ্ছে দুইটাকে দুইটা ডিফারেন্ট নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবে। আর যদি অ্যালগোরিদমটা এতটা সফিস্টিকেটেড না হয় তাহলে হয়তো বা আমার কিছু পার্টিকুলার ওয়ার্ডসই বলতে হবে, যেরকম হ্যাপি বা স্যাড। ধন্যবাদ আহমেদ ইস্তিয়াক বিধান, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনাদের অডিয়েন্স যারা এখন শুনছেন, আমি অনুরোধ করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করার জন্য। ওকে, আহমেদ ইস্তিয়াক বিধান আরো দুটি প্রশ্ন করেছেন আমাদের। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ডার্ক ম্যাটার প্রজেক্টের ক্ষেত্রে রিয়েল অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা ব্যবহার না করে সিমুলেশন ডাটা ব্যবহার করার পেছনে আপনার মোটিভেশন কি ছিল? সিমুলেশনগুলো আসলে কতটা পারফেক্ট হয়, যেহেতু আমরা এখনো ইউনিভার্সের বেশ কিছু বিষয় সম্বন্ধে বেশ কম জানি, লাইক অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস? এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। তো আসলে সিমুলেশন ডেটা ইউজ করার ক্ষেত্রে মেইন মোটিভেশন ছিল যে মেশিন লার্নিং এর ভালো পারফরমেন্সের জন্য আমাদের অনেক বেশি ডেটার দরকার হয়। তো আর এই ডেটাগুলো যেহেতু ডিস্ট্যান্ট গ্যালাক্সি থেকে নেওয়া, তো যত দূরের জিনিস আমরা মেজার করব আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টস এরও তো লিমিটেশনস আছে। তো সেই ক্ষেত্রে হয়তো
আমরা যদি রিয়েল ডেটা ইউজও করি, সেই রিয়েল ডেটাগুলোও হয়তো পারফেক্ট হবে না। হ্যাঁ, সিমুলেশনস পারফেক্ট না, বাট রিয়েল ডেটাগুলোও হয়তো পারফেক্ট হবে না। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে সিমুলেশনস থেকে আমরা যত ডেটা পেয়েছি, রিয়েল সার্ভে থেকে হয়তো আমরা ততটা ডেটা পেতাম না। তো আসলে এটা ইউজ করার মানে আরো আরো ব্রড সেন্সের যদি বলি, আমরা সিমুলেশন দিয়ে একটা মডেল ট্রেন করে আমরা হচ্ছে ওই মডেলটার উপর অন্য সিমুলেশন যেগুলো অন্যভাবে জেনারেট করা হয়েছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি যে পারফরমেন্সটা কেমন। যদি দেখি যে পারফরমেন্স মোটামুটি কনসিস্টেন্ট, তখন আমরা সেই মডেলটা রিলায়েবলি রিয়েল ডেটার উপর অ্যাপ্লাই করতে পারি। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে আমরা যে আমাদের মডেল ট্রেনিং এর ক্ষেত্রে কিন্তু ডার্ক ম্যাটারের প্রপার্টিগুলো ইউজ করতে হয়েছে, বাট রিয়েল লাইফে তো ডার্ক ম্যাটারের প্রপার্টিগুলো আমরা আসলে অত অ্যাকিউরেটলি মেজার করতে পারি না। সেটাই মেইনলি ইন্টেনশন ছিল, যে আমরা রিয়েল লাইফের অবজারভেবল গুলো ইউজ করে আমরা যেটা অবজার্ভ করতে পারছি না সেটা কি বের করতে পারবো কিনা। তো এই ট্রেন্ড মডেলটা ইউজ করে আমরা রিয়েল লাইফের যে স্টার ব্ল্যাক হোল অবজার্ভ করতে পারি, সেগুলো ডেটা নিয়ে আমরা রিয়েল ইউনিভার্সের ডার্ক ম্যাটার সম্পর্কে প্রেডিক্ট করাটাই মেইন মোটিভ ছিল। ধন্যবাদ আহমেদ ইস্তেক বিধান। আপনার তৃতীয় প্রশ্নটি ছিল, কোনো একটা ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে মেশিন লার্নিং এর সব মডেলই কি ব্যবহার করা যায় এবং অ্যাকুরেসির উপর ভিত্তি করে বেস্ট ফিট নির্ণয় করা হয়, নাকি প্রবলেমের ধরন অনুসারে ভিন্ন ভিন্ন মডেল ব্যবহার করতে হয়? যদি সব মডেলই ব্যবহার করা যায় তাহলে আপনার ডার্ক ম্যাটার প্রজেক্টে র্যান্ডম ফরেস্ট মডেল ব্যবহার করেছিলেন কি? আর আপনার অভিজ্ঞতায় ক্লাসিফিকেশনের জন্য বেস্ট মডেল কোনটা? আচ্ছা, সব মডেলই ব্যবহার করা যায় বলতে এটা আসলে ডিপেন্ড করে নেচার অফ দ্য প্রবলেমের উপর বা আমরা কি চাচ্ছি। যেমন গ্যালাক্সি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি আমরা যেই সব ক্লাসে স্যাম্পল বেশি নেই, স্টার বা মার্জার, সেসবের ক্ষেত্রে কিন্তু আমরা নিউরাল নেটওয়ার্কের অ্যাকিউরেসিটা বেশ খারাপ ছিল কম্পেয়ার টু এক্সট্রা ট্রিজ। অন দ্য আদার হ্যান্ড, যদি আমাদের ওভারঅল অ্যাকিউরেসি বা মেজরিটি ক্লাসের স্যাম্পলগুলো বেশি ইম্পর্টেন্ট হয়, তখন কিন্তু আমরা নিউরাল নেটওয়ার্কে ভালো অ্যাকিউরেসি পাচ্ছিলাম। সো ইউজুয়ালি যেটা করা হয়, হ্যাঁ, বেশ কয়েকটা মডেল টেস্ট করা হয়, অথবা একটা মডেলেরই ওই যে ভ্যালিডেশন সেটের কথা যে বললাম, আর্কিটেকচার বা অনেক হাইপার প্যারামিটার চেঞ্জ করে দেখা হয় যে কোনটা বেস্ট ফিট মডেল আর কি। সো কোন মডেল ইউজ করব, এটা কিছুটা ব্যাকগ্রাউন্ড নলেজ, কিছুটা আমরা কি চাই এবং কিছুটা এক্সপেরিমেন্ট করেও দেখতে হয়। এবং পরের প্রশ্নটা হচ্ছে ডার্ক ম্যাটারের ক্ষেত্রে র্যান্ডম ফরেস্ট মডেল ব্যবহার করেছিলেন কিনা। হ্যাঁ, ব্যবহার করেছিলাম, এবং আমি যেটা ইউজ করেছি গ্রেডিয়েন্ট বুস্টেড ডিসিশন ট্রিজ, সেটাও কিন্তু র্যান্ডম ফরেস্টের মতোই। মানে এক্সট্রা ট্রিজ, গ্রেডিয়েন্ট বুস্টেড ডিসিশন ট্রিজ, যে দুটোর কথা বললাম, এবং র্যান্ডম ফরেস্ট, তিনটাই কিন্তু ডিসিশন ট্রিজের ভেরিয়েন্ট। মানে তিনটাতেই অনেকগুলো করে করে ডিসিশন ট্রিজ থাকে। এখন মানে ডিসিশন ট্রিজ গুলো কিভাবে কম্বাইন করা হয় সেটা আসলে মানে সেটা হচ্ছে এই যে মডেলগুলোর কথা বললাম সেটার একটার সাথে আরেকটা ডিফারেন্স। যেমন হচ্ছে র্যান্ডম ফরেস্টের ট্রিজ গুলো প্যারালেলি কম্বাইন করা হয়, গ্রেডিয়েন্ট বুস্টেড ডিসিশন ট্রিজে সিরিয়ালি হচ্ছে কানেক্ট করা হয়। তো সিরিয়াল হওয়ার কারণে সেটাতে অ্যাকিউরেসি একটু বেশি হয়, বা ট্রেনিং টাইমও বেশি হয়। তো আমি র্যান্ডম ফরেস্ট ইউজ করে দেখেছি, গ্রেডিয়েন্ট বুস্টেড ডিসিশন ট্রিজে অ্যাকিউরেসিটা একটু বেশি আসে, বাট র্যান্ডম ফরেস্টের থেকে খুব বেশি ডিফারেন্স ছিল না। ধন্যবাদ আহমেদ ইস্তেক বিধান আপনার প্রশ্নগুলো করার জন্য। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন আবারও কেএম শরীয়তুল্লাহ। তার প্রশ্নটি হচ্ছে, আপু, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আপনার জার্নির গল্প শুনতে চাই। আচ্ছা, আমি বুয়েট থেকে আন্ডারগ্র্যাড করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমি 2019 গ্রাজুয়েট করেছি। তো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টাডিজ করব অ্যাস্ট্রোনমিতে আর কি। তো সেই জন্য আমি পিএইচডি প্রোগ্রামে অ্যাস্ট্রোনমিতেই শুধু আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো হচ্ছে, অ্যাস্ট্রোনমিতে কিন্তু মানে রিয়েলিস্টিক্যালি স্পিকিং ইঞ্জিনিয়ারিং এর থেকে কিন্তু ইনটেক অনেক কম থাকে, কারণ এই প্রোগ্রামগুলো অনেক ছোট হয় সাধারণত। তো ইনটেক কম মানে সেখানে কম্পিটিশনও কিছুটা বেড়ে যায়। তো এখানে আসলে আমি যদি বাংলাদেশের আন্ডারগ্র্যাডের কথা বলি, ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে খুব সম্ভবত এটা কোনো সমস্যা হবে না, কিন্তু অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আসলে ইঞ্জিনিয়ারিং আর ফিজিক্স তো একই জিনিস না। তো ফিজিক্সের ম্যাথটা সবকিছু অনেক বেশি কমপ্লেক্স থাকে। তো সেই ক্ষেত্রে আর যদি
ইউএসএ, কানাডা বা ইউরোপ যেখানেই মানে যেখানের কথাই বলি, সেখানে তো সারা বিশ্বের মানুষই অ্যাপ্লাই করে। তো সেখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যাদের হচ্ছে ফিজিক্স অ্যাস্ট্রোনমি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের সাথে কম্পিট করাটা ডেফিনেটলি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব যে বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করতে, এবং সেটা যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট অনেক রেঞ্জের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে। সেটা হচ্ছে টপ টপ কিছু রাখা যেতে পারে, বা মিড লো র্যাঙ্ক কিছু, মানে সেফটির জন্য রাখাটা ভালো হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নিব, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা ফিজিক্স থিওরি দেয়া যেতে পারে। ফিজিক্স থিওরি অনেক জায়গায় ওয়েভ করে, অনেক জায়গায় ওয়েভ করে না, বাট ওয়েভ করলেও যদি ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট থাকে আমি সাজেস্ট করবো এটা দেয়া। এবং এটা খুব কঠিন কোনো পরীক্ষা না, এটা খুবই মানে বেসিক ফিজিক্স টেস্ট করা হয়। তো এটার জন্য হচ্ছে অনেকটা আমি বলবো এইচএসসি নলেজ দিয়ে অনেক কিছু পারা যায়। তো এটা দেয়া যেতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স। তো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকাটা থাকলে খুবই ভালো, তখন ব্যাকগ্রাউন্ড অনেকটাই কম্পেনসেট করা যায়। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি আন্ডার গ্রাজুয়েট করেছিলাম যেই প্রফেসরের কাছে আর কি, বুয়েটের। উনি মেশিন লার্নিং নিয়ে কাজ করে, এবং মেশিন লার্নিং যেহেতু অনেক ফিল্ডে অ্যাপ্লাই করা যায়, সো আমি বলেছিলাম যে আমি অ্যাস্ট্রোনমির একটা প্রবলেম করতে চাই। তো এটা আমি করেছিলাম, বাট এটা সবার জন্য আমি জানি এটা অ্যাপ্লিকেবল হবে না। যেটা করা যায়, বিভিন্ন ইউনিভার্সিটির ফিজিক্স ফ্যাকাল্টিদের অ্যাপ্রোচ করা যায় যে আমি আপনাদের সাথে কাজ করতে চাই। সেভাবে যদি পেপার পাবলিশ নাও করা যায়, কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে সেটা বলা যায়। মানে স্টেটমেন্ট অফ পারপাস যেহেতু লিখতে হয়, সেখানে আমি কেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি এতদিন পরে, এটা অবশ্যই একটা ইমফাসাইজ করে বলতে হবে। তো সেখানে এই জিনিসটা হাইলাইট করা যায় যে আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে থেকেও আমার ইন্টারেস্ট আছে, এই জন্য আমি এই ফিল্ডে ঠিকই আগে থেকে কাজ করেছি। ধন্যবাদ কে এম শরীয়তুল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন নাফিসা নুজাত। তার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে যেহেতু অ্যাস্ট্রোনমিতে গ্রাজুয়েশন করার সুযোগ নেই, অন্য কোনো বিষয়ে পড়াশোনার পর অ্যাস্ট্রোনমিতে শিফট করার জন্য কি কি করা উচিত আপু? তো এটা মোটামুটি যা বললাম তাই আর কি। প্রথমেই রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারলে সবচেয়ে ভালো। পেপার পাবলিশ করতে পারলে খুবই ভালো, না করতে পারলেও সমস্যা নাই, সেটা অ্যাটলিস্ট এসওপিতে লেখা যায়। তারপর ফিজিক্স থিওরির কথা যেটা বললাম, এবং আরেকটা, এখন তো অ্যাস্ট্রোনমির অনেক অর্গানাইজেশন আছে, তো এগুলোর সাথে ভলান্টিয়ারিং কাজ করা যেতে পারে, সেগুলো একটা পয়েন্ট আর কি। ধন্যবাদ নাফিসা নুজাত। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা সামিউল ইসলাম মুগ্ধ। তার প্রশ্নটি হচ্ছে, হ্যালো আপু, আমি ভবিষ্যতে অ্যাস্ট্রোনমি রিলেটেড ডাটা নিয়ে মেশিন লার্নিং এর কাজ করার ইচ্ছুক। আমি এমএল নিয়ে কিছু কাজ করেছি, কিন্তু আমার অ্যাস্ট্রোনমি রিলেটেড নলেজ খুবই কম। এক্ষেত্রে অ্যাস্ট্রোনমি ফিল্ডে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাইলে অ্যাস্ট্রোনমি বিষয়ক নলেজ কতটুকু থাকা দরকার বলে আপনার মনে হয়? আচ্ছা, আগের কোয়েশ্চেন আমি আসলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গেছি, যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। তো আরেকটা জিনিস হচ্ছে, সবাই আমাদের ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক না কেন, ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট হলেও সেই ব্যাকগ্রাউন্ডের রেজাল্টটা কিন্তু ইভেন্চুয়ালি এখানে দেখা হবে। তো কাজে যে যেই ফিল্ডেই পড়ছে না কেন, আমি বলবো যে আম, সেই মানে আউটসাইড রিসার্চ বা ভলান্টিয়ারিং ওয়ার্ক যেটাই করুক না কেন, যেন রেজাল্টটা ভালো থাকে, যেন সিজিপিএটা ভালো থাকে, সেটার দিকে ফোকাস করে। কারণ সেটা অনেক বেশি, মানে সেটারও অনেক বেশি ইম্পর্টেন্স আছে। এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে আম, কতটুকু নলেজ থাকা দরকার, এটার তো আসলে স্পেসিফিক উত্তর হয় না। নলেজ যত বেশি থাকবে ততই ভালো। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা করা যায়, যেহেতু আমি আগে একটা স্লাইডে বলেছিলাম ট্রেডিশনাল মডেল ফিটিং আমরা করছি না, সো আমাদের কোন মডেল সুটেবল সেটা একদম আগে থেকে না জানলেও হয়। তো আমিও যখন কাজ করা শুরু করি, বা এখনো আমারও নলেজ খুব একটা বেশি না। তো যেটা করা যায়, আমরা আমরা হচ্ছে মেশিন লার্নিং মডেলগুলো ইউজ করে আউটপুট থেকে তো আমরা কিছু বুঝতে পারি। যেমন আমরা হচ্ছে ডার্ক ম্যাটারের ক্ষেত্রে দেখেছি যে ডার্ক ডার্ক ম্যাটার রেডিয়াসের সাথে গ্যাস প্যারামিটার্স গুলোর বেশ ভালো কোরিলেশন আছে। তো এরকম আমরা আউটপুট দেখে তারপর আমরা সেই মডেলটা অন্য সিমুলেশন বা অন্য ডেটার জন্য যদি ইউজ করে দেখি একই রেজাল্ট পাচ্ছি, তাহলে বলা যায় যে এটা, এই রিলেশনটা হয়তো আসলে ইউনিভার্সাল বা কনসিস্টেন্ট। তারপর আমরা লিটারেচারে এটা খুঁজতে পারি যে আসলে কি থিওরিটিক্যালি এরকম কোনো রিলেশন আছে নাকি। যদি থাকে তাহলে আমরা আমাদের রেজাল্টটাকে ওটা দিয়ে স্ট্রেংথেন করতে পারি। আর যদি না থাকে তাহলে হয়তো বা ওটা একটা নিউ ফাইন্ডিং, যেটা অবশ্যই অনেক ভালো একটা জিনিস রিসার্চের। ধন্যবাদ সামিউল ইসলাম মুগ্ধ। আমাদের অডিয়েন্স এখনো যারা শুনছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে সেটি করতে পারবেন।
আমাদের পরবর্তী প্রশ্নকর্তা মোহাম্মদ আরিফ হোসেন। তার প্রশ্নটি হচ্ছে, অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্সে ব্যাচেলরের পর পিএইচডি এর জন্য ট্রাই করা কি বেটার, অর এমএস করে দেন পিএইচডি এর জন্য ট্রাই করা বেটার? আর যদি এমএস করতে করতে কোনো পেপারের সাথে ইনভলভ থাকা বা রিসার্চ এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় সেটা বেটার, ইউনিভার্সিটি পাওয়ার ক্যাপাবিলিটি কিরকম বাড়ায়? আই মিন টপ 50 ইউনিভার্সিটি গুলোই কি অ্যাপ্লাই করা যেতে পারে? অ্যাপ্লাই তো অবশ্যই করা যেতে পারে, এবং মানুষ যে ইউনিভার্সিটিজ গুলোতে অ্যাপ্লাই করে ইউজুয়ালি কিছু অ্যাম্বিশাস বলে যে যেটাতে হয়তো আমি খুব একটা এক্সপেক্ট করছি না আমার হবে, তবু আমি অ্যাপ্লাই করি যে যদি হয় আর কি। সো টপ 50-র মধ্যে কিছু তো অবশ্যই লিস্টে রাখা যেতে পারে। আরেকটা মাস্টার্সের প্রশ্নটা হচ্ছে, তো এটা আসলে ডিপেন্ড করে মাস্টার্সটা কোন ফিল্ডে। মাস্টার্সটা যদি রিলেটেড ফিল্ডে হয়, যেটা ফিজিক্স বা অ্যাস্ট্রোনমিতে, তাহলে ডেফিনেটলি মাস্টার্স করে ইয়ে করাটাই বেটার। বাট বাংলাদেশে থেকে তো অ্যাস্ট্রোনমিতে মাস্টার্স হবে না, ফিজিক্সে মাস্টার্স হতে পারে। আর পেপারের সাথে ইনভলভ থাকলে বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই হ্যাঁ প্রবাবিলিটি বেড়ে যাবে। কিন্তু এখানে আবার আরেকটা ফ্যাক্টরও আছে যে আমি ব্যাচেলার্সের পর ডিরেক্ট পিএইচডিতেই অ্যাপ্লাই করেছি, এবং মাস্টার্স রিলেটেড ফিল্ডে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে ডেফিনেটলি সেটা হেল্প করবে। কিন্তু এখানে একটা সময়েরও ব্যাপার আছে যে অনেক সময় দেখা যায় যারা ডিরেক্ট পিএইচডি করে তাদের যত সময় লাগে মাস্টার্স করে পিএইচডি করতেও অনেকটা তত সময় লাগে। কারণ হচ্ছে দেশে মাস্টার্সে যাই করুক না কেন, এখানে তো নতুন নতুন প্রজেক্টে কাজ করতে হবে। সো এখানে একটা ট্রেড অফ আছে, রিলেটেড ফিল্ডে রিলেটেড রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে সেটা ডেফিনেটলি অনেক ভালো। অন দ্য আদার হ্যান্ড সময় একটু বেশি লাগতে পারে। ধন্যবাদ মোহাম্মদ আরিফ হোসেন। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা সাইফুর রহমান সিয়াম। তার প্রশ্নটি হচ্ছে, সিমুলেশন ডাটা মডেলে ইউজ করে পাওয়ার রেজাল্ট আর রিয়েল ডাটা ইউজ করে পাওয়ার রেজাল্টস কি সিমুলেশনের অ্যাকুরেসিকে জাস্টিফাই করবে? এটা আসলে প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি। তো আমি আর কি যতটুকু বুঝলাম যে হয়তো বা দুইটার অ্যাকিউরেসি সেম কিনা এরকম কোনো প্রশ্ন করা হয়েছে। তো রিয়েল ডেটা ইউজ করে পাওয়ার রেজাল্ট অ্যাকিউরেসিকে জাস্টিফাই করবে। যদি রিয়েল ডেটা এবং সিমুলেটেড ডেটার ক্ষেত্রে একই অ্যাকিউরেসি হয়, তাহলে তো অবশ্যই এটা প্রুফ করে যে আমাদের সিমুলেটেড যে ডেটাগুলো আছে সেগুলো রিয়েল ডেটাকে মানে রিয়েল ডেটার রেপ্লিকা বা রিয়েল ডেটাকে আর কি কম্পেনসেট করতে পারে, এরকম কিছু একটা যদি অ্যাকিউরেসি সেম হয়। দুটোর পার্থক্য মানে, হ্যাঁ আমাদের দুটোর অ্যাকিউরেসি যদি ডিফারেন্ট হয়, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে রিয়েল ডেটা এবং সিমুলেটেড ডেটার হয়তো একইভাবে জেনারেট করা হয়নি, এই জন্য আমাদের অ্যাকিউরেসিটা ডিফার করছে। ধন্যবাদ সাইফুর রহমান সিয়াম আপনার প্রশ্নটি করার জন্য। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন আবার মোহাম্মদ আরিফ হোসেন। তার প্রশ্নটি হচ্ছে, কসমোলজি একটা থিওরিটিক্যাল ফিল্ড, থিঙ্কিং দ্য ইউনিভার্স অ্যাজ এ হোল, তাহলে অবজারভেশনাল কসমোলজিতে আসলে কোন টাইপের ওয়ার্কস গুলো মিন করে? আচ্ছা, আসলে থিওরি এক্সপেরিমেন্ট এগুলো সবসময় একসাথে থাকে, কারণ আমরা এক্সপেরিমেন্ট করে আমাদের থিওরি গুলোকে ভেরিফাই করি। না হলে তো আমরা যদি ভেরিফাই না করতে পারি তাহলে তো আসলে থিওরিটা আসলে ঠিক কিনা সেটা আমরা বলতে পারবো না। তো এটা নিয়ে একটু বলি, কারণ আমার এখানকার যে প্রজেক্ট সেটা এটা রিলেটেড। তো কসমোলজির একটা থিওরি হচ্ছে, মানে ঠিক কসমোলজির থিওরি না, কিন্তু কসমোলজিতে কিছু প্যারামিটার আছে যেগুলো হচ্ছে ম্যাটার ডেনসিটি, হাবেলস কনস্ট্যান্ট, তারপর হচ্ছে পাওয়ার ল ইন্ডেক্স, যেগুলো দিয়ে আমরা হচ্ছে ইউনিভার্সকে মডেল করি। ম্যাটার ডেনসিটি মানে হচ্ছে ইউনিভার্সে কতটুকু ম্যাটার আছে, হাবেলস কনস্ট্যান্ট নিয়ে আমরা কিছুটা জানি যে ইউনিভার্স কত রেটে এক্সপ্যান্ড করছে, এরকম কিছু। তো এগুলা হচ্ছে থিওরেটিক্যাল সাইড থেকে আমরা ধরে নিই এই প্যারামিটারগুলো ইউনিভার্সকে করে, এই ইউনিভার্সগুলোকে মডেল করে। কিন্তু আমরা যদি কোনো অবজারভেশন না করি তাহলে আমরা এই প্যারামিটারসগুলোর ভ্যালিউ কিভাবে পাবো? যেমন আমি রিসেন্টলি মানে এই সময় যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে গ্যালাক্সিগুলো ক্লাস্টার করা থাকে, মানে একসাথে দেখা যায় অনেকগুলো গ্যালাক্সি একসাথে থাকে আর কি গ্র্যাভিটির কারণে। তো সেই গ্যালাক্সির যে মানে গ্যালাক্সি ক্লাস্টারের যে অ্যাবান্ডেন্সটা রেড শিফটের সাথে সাথে, মানে হচ্ছে আর্লি ইউনিভার্সে
কতগুলো গ্যালাক্সি একসাথে থাকতো, এখন কতগুলো আছে, এবং একসাথে এতগুলো গ্যালাক্সি থাকলে সেগুলোর ম্যাস রেঞ্জ কেমন হয়, এই জিনিসগুলো দিয়ে আমরা ম্যাটার ডেনসিটিটা বের করতে পারি। কারণ এরকম একটা থিওরি আছে যে এই যে গ্যালাক্সির যে ক্লাস্টারের যে অ্যাবান্ডেন্সটা বা ম্যাসটা, সেটা হচ্ছে সেন্সিটিভ টু ম্যাটার ডেনসিটি। তো অবজারভেশনাল কসমোলজি দিয়ে আমরা যদি এই ক্লাস্টারের অ্যাবান্ডেন্স, ম্যাস এগুলো মেজার করি, তাহলে আমরা ওই ডেটা দিয়ে আমাদের কাছে যে থিওরি আছে যে এই প্যারামিটারগুলোর ভ্যালু বের করতে হবে, আমরা ওই প্যারামিটারগুলোর ভ্যালু বের করতে পারি। ধন্যবাদ মোহাম্মদ আরিফ হোসেন। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন সালে তন্ময়। প্রশ্নটি হচ্ছে, এখন এলএলএম অন্যান্য ডোমেনগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, অ্যাস্ট্রোনমিতে কি এমন কোনো কাজ হচ্ছে? এলএলএমটা কি আমার ঠিক ধারণা নাই, সো আমি এটার আনসার হয়তো দিতে পারবো না। ওকে সালে তন্ময়, আপনার যদি প্রশ্নটি ক্লিয়ার করতে পারেন তাহলে হয়তো আমরা এটা অ্যান্সার দিতে পারবো। আমাদের আজকে আর কোনো প্রশ্ন ছিল না, এটি ছিল সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, আমরা ক্যাম্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপুকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং টকটি বেশ ইনফরমেটিভ ছিল। আশা করছি আমাদের দর্শকরাও বেশ কিছু জানতে পেরেছে। থ্যাংক ইউ ক্যাম্পাসটির পক্ষ থেকে আপু, আপনাকেও থ্যাংক ইউ। ক্যাম্পাসটির পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি।